আমাদের নেপালের পাশাপাশি শ্রীলঙ্কা একটা গণ অভ্যুত্থান হয়েছে মোস্ট রিসেন্টলি, বাংলাদেশের একটু আগে। প্রেসিডেন্টের বাড়িতে মানুষ ঢুকে লুটপাট করলো, সেখানে নির্বাচন হয়েছে, একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তার সরকারের দু একটা কর্মসূচি বলি আমাদের বর্তমান সরকারের সাথে পার্থক্য বোঝাবার জন্য। শ্রীলঙ্কায় বামপন্থী সরকার গঠন হওয়ার খবর তো শুনেছেন। একজন, এটা পরশুদিন পেয়েছি আমি, ভারতীয় এক সাংবাদিক লিখেছেন, তার নাম হলো সৌম্য বন্দ্যোপাধ্যায়। তো উনি বলছেন, আজ প্রথমবার রাষ্ট্রীয় বাজেট পেশ করল অনুরা দেশানায়েকের সরকার। এর মধ্যে কয়েক মাস ধরে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম কমানো, দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া, দুগ্ধের উপর ট্যাক্স তুলে নিলে দুধের দাম কমবে। তারপর বিগত দক্ষিণপন্থী সরকারের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের অবৈধ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা, এমন অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কার সরকার। এবার দেখে নেওয়া যাক তাদের রাষ্ট্রীয় বাজেটে কি কি রয়েছে। দু একটা উদাহরণ। দেশের জিডিপির প্রায় শতকরা 10% শিক্ষা খাতে খরচের লক্ষ্য। আমাদের দেশে 2-এর কম খরচ করে, তাহলে শিক্ষা উন্নতি করবেন কীভাবে? আপনি এখানে তো বোঝা যায়, সরিষার মধ্যেই তো ভূত আছে আমাদের এখানে। আপনি তো মাত্র 2% খরচ না, গত বছর খরচ হয়েছিল শেখ হাসিনার শেষ বছরে 1.7 জিডিপির। অনেকে আবার বাজেট আর জিডিপি বুঝে উঠতে পারে না। বাজেট হচ্ছে এক বছরের সরকারি খরচ কত, আর যেটা হচ্ছে দেশের সমগ্র যে উৎপাদন চলছে, সরকারি বেসরকারি দেশি বিদেশি, দেশের চতুর্সীমার মধ্যে যে উৎপাদন হয় এটাকে জিডিপি বলে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তার শতকরা 2ভাগেরও কম আমরা খরচ করি, আর শ্রীলঙ্কা 10 ভাগ করেছে, কিউবাতে শতকরা 12 ভাগ করে, এবং কোনো কোনো দেশ আছে শতকরা 20 ভাগও করে। কারণ ওরা শিক্ষাকেই বেশি গুরুত্ব দেয়, কারণ শিক্ষা হচ্ছে ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদী, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজের মতো। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য সরকারি খাতে 13,500 কোটি টাকা খরচ করবে এই বছর। তার মানে হচ্ছে এটা বাংলাদেশের তুলনায় অনেক কম, কারণ বাংলাদেশের ইকোনমিতে অনেক বড়, শ্রীলঙ্কাতে জনসংখ্যাও কম। তারপরে সরকারি স্কুলে, আমি সংখ্যাগুলি আপনারা বাদ দেন, কলেজ পড়ুয়াদের স্কলারশিপ মাথাপিছু 5,000 টাকা এখন আছে, সেটা বাড়িয়ে 7,500 করবে, 150% বাড়াবে। তারপরে পাবলিক লাইব্রেরির খাতে 10 কোটি করে সরকারি বরাদ্দ দেবে। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করতে 100 কোটি এবং নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে 50 কোটি। নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে 50 কোটি সরকারি অনুদান দেবে। এটা বেশি নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ক্যাম্পাসে স্পোর্টস একাডেমি চালু করতে সরকারি বরাদ্দ 50 কোটি। স্মার্ট ক্লাসরুম ব্যবস্থা করতে বরাদ্দ 86.6 কোটি। এগুলি একটা উদাহরণ। স্বাস্থ্যখাতের বলে আমি শেষ করে বাকিগুলি বাদ দিচ্ছি। স্বাস্থ্যখাতে 60,400 কোটির ব্যাপক বরাদ্দ বাড়ানো। কিডনি পেশেন্টদের বার্ষিক চিকিৎসার জন্য মাথাপিছু 10,000 ভর্তুকি ও বার্ধক্যজনিত সমস্যার ক্ষেত্রে মাথাপিছু 5,000 ভর্তুকি সরকারি বরাদ্দ। মানসিক স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে 25 কোটি বরাদ্দ। শিশু ও মহিলাদের চিকিৎসা সংক্রান্ত সরকারি 200 কোটি বরাদ্দ। স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসার্থে 120 কোটি টাকা বরাদ্দ। গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য নতুন আবাসন ও গৃহ নির্মাণের ক্ষেত্রে 25,000 কোটি টাকা বরাদ্দ এবং চীনের গৃহহীনতা দূরীকরণ প্রকল্পের দেশের মাটিতে বলবৎ করা। শ্রমিক কর্মচারীদের পরিবার রক্ষা, যেটা আছে আমি আর বেশি বলছি না। তো কথা হচ্ছে আমাদের এখানে সরকারের কাছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে তার সামাজিক অর্থনৈতিক কর্মসূচি কী, আমরা এখনও কিছু জানি না। আমরা শুধু যেটা নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম, জনগণের যে মত প্রকাশ এবং ভোটদানের অধিকার, সবচেয়ে বড় কথা জীবনের নিরাপত্তা, এটা নিয়ে মানুষ শঙ্কিত ছিল, যে কারণে অভ্যুত্থানে বেশি মানুষ অংশগ্রহণ করেছে, এটা আমরা অবশ্যই জানি। দ্বিতীয় কথা হলো, এই যে কোনো সরকারকেই ঘোষণা করতে হবে তার, যেমন নিম্নতম বেতন কি হবে। তো এখানে নিম্নতম বেতনের কথাটা হতো আপনারা হয়তো মানে গেলে হ্যাঁ অদ্ভুত ধরনের লাগলো আর কি আমার এটা। আমাদের এই সমস্ত অনুষ্ঠানে যারা আসেন আপনারা নিশ্চয়ই এগুলো জানেন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ওরা বেতনের ক্ষেত্রে কী করেছে দেখেন। শ্রমিক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কী বিধান শ্রীলঙ্কায় নিয়েছে। ক্ষেত মজুর ও দিন মজুরের দৈনিক আয় সর্বনিম্ন 1700 টাকা বাধ্যতামূলক করা। বাংলাদেশে তো আপনারা আত্মহত্যা করবেন শুনলে। তারপর বেসরকারি কর্মীদের মাসিক বেতন ভাতা এপ্রিল 2025 থেকে সর্বনিম্ন 27,000 বাধ্যতামূলক করা হবে এবং 2026 সাল থেকে সেটা হবে 30,000 সর্বনিম্ন বেতন। আমি দুর্বল মানুষ, সামান্য মানুষ, আমি বহুবার বলে যাচ্ছি, কোনো দেশের উন্নতির মাপকাঠি তার গড়পড় আয় নয়, যেটাকে আমরা পার ক্যাপিটা বলি। এটা হচ্ছে সর্বনিম্ন আয়টা দিলে আপনি বুঝতে পারবেন।
আর এটা বলে সরকারি কর্মচারীদের মাসিক বেতন সর্বনিম্ন 40,000 টাকা বাধ্যতামূলক করা, এটা শ্রীলঙ্কার টাকায়। আচ্ছা, পরিবেশ রক্ষার ক্ষেত্রে 500 কোটি সরকারি বরাদ্দ চালু করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বলতে চাচ্ছি যে নিম্নতম বেতন বিষয়ে বর্তমান সরকারের কর্মসূচি কী, শিক্ষাক্ষেত্রে ব্যয় কত হবে, স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় কত হবে। বিশেষ করে ঢাকা শহরের মতো দেশে একটা নরক করে রেখেছি আমরা, গণযোগাযোগ ব্যবস্থা নাই। এইগুলি সবই করা সম্ভব আমাদের বর্তমান আয় দিয়েই করা সম্ভব, এগুলি অলীক স্বপ্ন নয়। তাই যে না, বাংলাদেশকে হয়তো বেহেশত করা যাবে না, কিন্তু দোজকের কাছ থেকে বের করে আমলে বারজাকে নিয়ে আনা যাবে। দোজকের বেহেশতের মাঝখানে একটা আমল আছে, সেখানে আনা যাবে। ইংরেজিতে বলে আর কি, বিটুইন ইনফার্নো অ্যান্ড প্যারাদিসো দেয়ার ইজ অ্যান পুরগাটারিও, পার্গেটরি বলে একটা জায়গা আছে, ওইটা করা যেতে পারে। এইটুকু তো আমরা লক্ষ্য করতেই পারি, এটা তো অলীক কিছু নয়। আচ্ছা, আর কেউ যদি একটা মন্তব্য করেন, মকবুল সাহেবের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, এগুলি জটিল প্রশ্ন। শ্রীলঙ্কার উদাহরণকে আমরা অনুসরণ করতে পারি। আমি বলছি যে পার্থক্যটা উনি বললেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানেটা কি, দি অ্যাসেম্বলি অফ দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভস, এখানে দেখা যায় প্রাচীন গ্রিসের মতো সবাই তার হাত দিলে ভোট দিতে পারে না, যেহেতু দেশ বড়, তারাই ঠিক করবে। আপনারা আপনাদের সামনে যে প্রাতরাশ দেওয়া হয়েছে বিলম্বে, এটা লাঞ্চ মনে করে খান। তো সেই আমাদের প্রশ্ন হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে দি অ্যাসেম্বলি দ্যাট উইল কনস্টিটিউট দ্য স্টেট, মানে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট। আমরা দেশটা গঠন করব কিভাবে হবে, এইটার মূলনীতিগুলোকে আমরা একটা কথা বলি। 1972-এ যে সংবিধান গ্রহণ করা হয়েছিল তার মূলনীতিতে 1971-এর যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাকে স্থান দেওয়া হয় নাই। এটা হচ্ছে প্রথম বেইমানি। কি আমি বলি, বেইমানি। ওই সংবিধান কেন বদলানো দরকার, অনেকগুলো কারণ আছে। ইংরেজিতে এটাকে বলে, কোনো জিনিস যদি একের অধিক কারণ থাকে তখন তাকে বলে একটাই রেজাল্ট কিন্তু কারণ অনেকগুলি। এটাকে ইংরেজিতে ফ্রয়েডের ভাষায় বলে ওভার ডিটারমিনেশন। ম্যাথামেটিক্স থেকে এটা আসছে, আপনার যতটা ভেরিয়েবল ততটা ইকুয়েশন থাকলে এটা সমাধান পাওয়া যায়, কিন্তু ব্যাস কম হলে ওভার ডিটারমিনেশন বা আন্ডার ডিটারমিনেশন হবে। তো সেই হিসেবে আমি বলছি, বর্তমানে বাংলাদেশের সংবিধানটা ওভার ডিটারমিন্ড হয়েছে অনেকগুলো ফ্যাক্টর দ্বারা। 1 নম্বর, স্বাধীনতা সংগ্রামের ঘোষণা ছিল আমরা কেন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। বলা হচ্ছে পাকিস্তানিরা এইভাবে বেইমানি করে আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাই আমাদের নিজেদের রিপাবলিক ঘোষণা করা ছাড়া উপায় ছিল না। কিন্তু যে উপন্যাস হবে আমাদের, যেটার নাম বাংলাদেশ গণপ্রজাতন্ত্র, সেইটার মধ্যে 3টা নীতি বলবৎ থাকবে। আমাদের মধ্যে রিপাবলিকটা প্রতিষ্ঠা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য। লক্ষ্য করে কেন লোকে খেয়াল করে না, বিশেষণগুলি গুরুত্বপূর্ণ। সুবিচার যেন তেন সুবিচার নয়, সামাজিক সুবিচার, মানে সমাজের অন্তর্গত বিভিন্ন শ্রেণী, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন এথনিক গ্রুপ, এদের মধ্যে সমবিচার। কিন্তু 72 সনের সংবিধানে করলো কি, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটা সম্পূর্ণ অবিচার। বাংলাদেশের সংবিধান যে ফ্যাসিবাদী হলো তার প্রথম প্রমাণ হচ্ছে বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া বিবেচিত হইবেন। বাংলাদেশের সকল অধিবাসী তো বাঙালি নয়, বাঙালি কথাটার একটা অর্থ আছে সমাজে, এটা হলো একটা এথনিক গ্রুপের নাম, তাহলে গোটা জাতির নাম হিসেবে সেটা নেওয়া যাবে না। বাঙালি এবং বাঙালি নয় এমন নির্বিশেষে বাংলাদেশে একটা কমন আইডেন্টিটি বের করতে হবে। আপনি যদি জোর করে বলেন সেটা বাঙালি হবে, হতে পারে যদি অন্যরা মেনে নেয়, কিন্তু অন্যরা তো মেনে নেবে কি নেবে না সেই প্রশ্ন তো আপনি করেন নাই, তাই না? পরে সংবিধানে যাই থাকুক না কেন, পাসপোর্টে সিল দেওয়া হলো বাংলাদেশে। বাংলাদেশের কথাটা জিয়াউর রহমান আবিষ্কার করে নাই, এটা 72 সনের পরেই সংবিধান সব কোথাও বাঙালি কিন্তু লেখা হয় নাই, বাংলাদেশে লেখা হয়েছে। পাকিস্তানি কাইটা বাংলাদেশে লিখছে। অর্থাৎ অসম্ভবকে সম্ভব করা যায় না। আচ্ছা, অনেকে বলে যে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র, নতুন আন্দোলন, সে অন্য জায়গা থেকে ধার করতেই পারে। তো বাংলাদেশ এইটা ইন্ডিয়া থেকে ধার করেছে, ভারতীয় বলে একটা শব্দ আছে, কিন্তু ভারতীয় বলে কোনো ভাষা নাই। ভারতে হিন্দি আছে, বাংলা আছে, উর্দু আছে, মারাঠি আছে, তেলুগু আছে, ভারতে 500 ভাষা আছে, তার মধ্যে 22-23টাকে সংবিধানে স্বীকার করে নিয়েছে বিভিন্ন পর্যায়ে। প্রথম দিকে 14টা ছিল, পরে এটা 22-23 হয়েছে। তার মানে মানুষের আন্দোলনের ফলে অন্যান্য ভাষা করে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে ইংরেজিকে রাষ্ট্রভাষা করার মতো সৎসাহস তাদের নাই, কারণ বাংলাদেশে ইংরেজি ভাষা এমন কোনো গ্রুপ নাই, এথনিক গ্রুপ নাই। সুতরাং ইংরেজি বাংলাদেশে থাকবে বিদেশি ভাষা হিসেবে, আন্তর্জাতিক ভাষা হিসেবে। কিন্তু আমরা বাংলাদেশে ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করি নাই, শুধু কি সংবিধানের একটা ইংরেজি ভার্সন থাকবে, এটা গ্রহণ করেছি। তো এত বেশি বাংলামুখী হয়েছে, তো বাংলাদেশে যদি গারো, চাকমা, আরও 10টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হতো, ভারতে যদি 23টা থাকতে পারে, এমন কি ক্ষতি হতো? বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে
একটা আমাদের কিছু লোকের বেকারত্ব কমতো, অনুবাদকের চাকরি করতাম আমরা, তাই না? চাকমা থেকে বাংলা অনুবাদ করবেন, বাংলা থেকে চাকমা অনুবাদ করবেন, কিছু লোকের এমপ্লয়মেন্ট হইতো। বিশেষ প্রশাসনে কিছুটা মানে একটা কোটা রাখতেন অনুবাদকদের জন্য। যা হোক, এই হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের ত্রুটির একটা। আরেকটা ত্রুটি হচ্ছে যে এইখানে আমি যেটা বড় বড় চোখে পড়ে আপনাদের সেটাই বললাম, এই সংবিধান হচ্ছে নির্বাহী বিভাগ নির্ভর। মার্কিন দেশকে তো আমরা নানা ক্ষেত্রে অনুকরণ করি, তাদের সংবিধানের 7টি মাত্র ধারা। তাদের 1 নম্বর ধারা হচ্ছে লেজিসলেচার, কংগ্রেস, 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, তারপরে অন্যান্য বিভাগ আছে। এই ধারাগুলো বাংলাদেশে করছে কি, প্রথমে নির্বাহী বিভাগ। আপনি যদি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের আইনসভা নির্বাচন না করেন, তাহলে আপনি নির্বাহী বিভাগ পাবেন কোথায়? নির্বাহী বিভাগ তো আইনসভার উপর নির্ভরশীল, কিন্তু সংবিধান এটা রিভার্স করলো কেন? এইটাও প্রশ্ন। আমি বলছি এগুলো গোপ দিয়ে বিড়াল চেনা যায়। এই যে একটা অ্যারেঞ্জমেন্ট করলো, এটা হলো ব্যুরোক্রেটিক সংবিধান। নির্বাহী বিভাগের রাজত্ব চলবে এটাতে। নির্বাহী বিভাগ মানে প্রেসিডেন্টের অধীনে, প্রধানমন্ত্রীর অধীনে এরা সবাই থাকবে। এই জন্য কীভাবে আপনি সংবিধান বদলাবেন সেটা জনগণের মধ্যে আলোচনা হওয়া দরকার। 72 সনের সংবিধান দ্রুত গৃহীত হয়েছে স্বাধীনতার 1 বছরের মধ্যে, তখন সবাই বাহাবা দিয়েছে কী দিয়ে? আমরা 1 বছরের মধ্যে সংবিধান করেছি। কিন্তু সংবিধানে কি করেছি আমরা? কতগুলো, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই কথাগুলো সংবিধানের শীর্ষে একেবারেই স্থাপন করা হয়নি। তাহলে নতুন সংবিধান যেটাই লেখেন না কেন, এখন যারা ছাত্রদের পক্ষ থেকে যারা বলছেন, তারা বলছে এই দেশের লোক ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছিল না, সেইটা সম্পূর্ণ বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের কাহিনীটা শুধু আমাদের ক্লাসে তারা পড়ে, সেইটা অন্যায্য নয়, কিন্তু যেটা খণ্ডিত, এটাকে মনে হয় একটা কবন্দ। কবন্দ কাকে বলে? লাশের মাথা কেটে ফেললে বাকি যেটা পড়ে থাকে ওটাকে কবন্দ বলে, রাইট? মানে এ বডি কর্পস উইদাউট দ্য হেড ইজ কল কবন্দ। বাংলাদেশের সংবিধানটাকে একটা কবন্দ মনে হয়, এই জন্য যে তাতে দীর্ঘদিন ব্রিটিশ বিরোধী সংগ্রাম করে এদেশের মানুষ স্বাধীন হয়েছে। সেইটা হোক অ্যাজমালি স্বাধীনতা, মানে পাকিস্তানের সাথে আমরা কলোনি হিসেবে স্বাধীন হই নাই, অ্যাজমালি কলোনি। দুইটা, পাকিস্তান একটি অ্যাজমালি রাষ্ট্র। অ্যাজমালি মানে এটা আরবি শব্দ, এটা যৌথভাবে শরিকানা রাষ্ট্র। পাকিস্তানের সাথে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে এবং হয়েছে অত্যন্ত ভায়োলেন্ট কায়দায়, হানাহানির মাধ্যমে, সেটাও মেনে নিলাম। তাহলে বাংলাদেশের বর্তমান সংবিধান সম্পর্কে যখন কথা বলবেন, বাংলাদেশের যে কোর্সগুলি ইমার্জেন্সি অফ বাংলাদেশ পড়াচ্ছেন, সেখানে ব্রিটিশ আমলের কাহিনী নাই। আপনার লাইব্রেরিতে তো এগুলো রেখেছেন, বইগুলো দেখেন না। 1948 সনে শুরু হয়েছে স্বাধীনতা সংগ্রাম, 1971 শেষ হয়েছে। তার মানে এই যে কবন্দ পাঠ করা, মাথাছাড়া পাঠ করা, এটা খুব অত্যন্ত ভয়াবহ ব্যাপার। 57 সনে বিদ্রোহ, আমি বর্তমান ছাত্ররা যে কাজটা করছে, তারা অন্তত বলছে কি 1947 সনে এদেশের মানুষ স্বাধীন হয়ে যে ধোঁকা খেয়েছিল, তার জবাবে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে ধোঁকা খেয়েছি, তার জবাবে 2024 হয়েছে। এই জন্য বলছি বাংলাদেশের বর্তমান সংবিধান আপনি আত্মহত্যা করেছে। কারণ কেউ যদি মনে করেন না আমরা শুধু শেখ হাসিনাকে রিপ্লেস করে আরেকজন প্রধানমন্ত্রী বসাবো, এটা এক ধরনের সংস্কার। আর একটা বলছে না, শেখ হাসিনার গোটা সরকারকে বাদ দিয়ে। শেখ মুজিব মারা যাওয়ার পর কী হয়েছিল? আওয়ামী লীগের সরকারই বসেছিল। খন্দকার মোশতাক আওয়ামী লীগের মন্ত্রিসভার একজন মন্ত্রী, তার শতকরা 99 মন্ত্রী কিন্তু আওয়ামী লীগের মন্ত্রিসভার। আজিজুর রহমান মল্লিক থেকে শুরু করে আর যত লোক ছিল সব আওয়ামী লীগের মন্ত্রিসভার লোক। কালে এটা ছিল আওয়ামী লীগের ভিতরের একটা কুদেতা। Sheikh Mujib was killed not by Communist Party but by Awami League. Sheikh Mujib was not killed by Jamaat but by Awami League. এখনকার বর্তমান সরকার যে হাসিনা সরকারের পতন হয়েছে, এই পতনের পর যদি আপনি আরেকটি আওয়ামী লীগ সরকার করেন, আমির হোসেন আমুকে প্রধানমন্ত্রী করিয়া, যা হবে 1972 তাই হয়েছিল আর কি, এইটা তাই হয়েছে। তো এখন সেটা বাদ দেন, এখন তার জায়গায় কী করবেন? এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি সরকার বসাবেন, জন্য 72-এর সংবিধান রাখবেন। এটাতে ইতর বিশেষ কী হবে জানি না। তারা বলছে, আমাদের এখানে জানি ইউলেপ কর্তৃপক্ষ এখন বলছে আপনারা ভিসি ইমরানের বিরুদ্ধে আন্দোলন করেন না, কারণ কি তিনি আর মাত্র নভেম্বর পর্যন্ত আছেন, 8 মাস, এবং তাকে আমরা সাসপেনশনেই রাখবো, কিন্তু বহিষ্কার করব না। কারণ 8 মাস পরে তাকে আমরা কথা দিচ্ছি, তাকে আর নতুন করে ভাইস চ্যান্সেলর হিসেবে আমরা রেকমেন্ডেশন করব না। নাহলে আপনাদের এই কথার প্রমাণ কি? আপনারা এই কথাটা প্রকাশ্যে বলেন, মিডিয়া বলে, ওটা তো বইভাবে বলা যায় না। তাহলে আমাদের কাছ থেকে বিবৃতি আশা করছেন, আপনি একটা বিবৃতি দেন যে আমরা ভিসি ইমরান রহমানের আচরণে সন্তুষ্ট নই, আমরা তাকে আর রিনিউ করব না। কিন্তু এটা না করে আমাদের কলিগরা বিবৃতি দিয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করেন, এবং বিবৃতিটা পড়ে দেখেন, ইংরেজিতে বলে আর কি, শূন্য কুম্ভ কথার আস্ফালন ছাড়া বিবৃতি আর কিছুই নাই, নানা রকমের কথা আছে শুধু। তো যা হোক, আমি যে বর্তমান সরকারের যে বর্তমান আমি বলছি
শেখ হাসিনার জায়গায় আমর হোসেন আমুকে বসালে এক ধরনের পরিবর্তন হয়, অথবা শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়াকে বসালে আরেক ধরনের পরিবর্তন হয়। আর গোটা সংবিধান বদলাইয়া দেশে নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করলে আরেক ধরনের পরিবর্তন হয়। এটার ক্ষেত্রে প্রমাণ কি? পাকিস্তান এবং ভারত দুটোই তো স্বাধীন হয়েছে ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে। এখন আপনারাই বলুন, উভয়েরই পীঠস্থান কি লন্ডন নয়? পাকিস্তান এবং ভারত উভয়েরই, ক্রিকেট খেলা থেকে শুরু করে সব কিছু। বাংলাদেশেরও পীঠস্থান কি লন্ডন নয়? ওয়াই? আমরা ব্রিটিশ কমনওয়েলথ থেকে বের হই নাই। আগে ব্রিটিশ এম্পায়ার বলা হতো, এম্পায়ার শব্দটার জায়গায় একটা ম্যাটাফোর ব্যবহার করেছে কমনওয়েলথ। ব্রিটেন আমাদের সরাসরি শাসন করে না, কিন্তু আমাদের মনোজগৎ শাসন করে। ব্রিটেনকে কম দেখতে পান কি জন্য জানেন? কারণ তার ভাসুরের ছেলে আমেরিকায় সেখানে বসেছে, এই জন্যে। মানে একই ইংরেজিতে আমরা আছি। বাংলাদেশে ইংরেজিকে এখন বলা হচ্ছে গ্লোবাল ইংলিশ, ব্রিটিশ ইংলিশ বলছি না আমরা এখন। গ্লোবাল ইংলিশ মানে কি? আমেরিকান ইংলিশ। তা আমরা আমেরিকান ইংলিশ খাচ্ছি। আমাদের দেশের এই যে ব্রিটিশ বিরোধী সংগ্রামকে অনুসরণ করতে চায় না কেন? কেন পলাশী দিবস পালিত হয় না? কেন 1857 সনে বিদ্রোহ দিবস পালিত হয় না? বাংলাদেশে এত যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম হয়েছে, জালিয়ানওয়ালাবাগ দিবস, কথায় কথায় বললাম, ঢাকার আন্টাগড়ে যে সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল, সব আমরা ভুলে গেছি। আমাদের ইতিহাসে এটা কোনো ভুলে নাই যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম 1948 সন থেকে শুরু হয়েছে, কারণ সেদিন বঙ্গবন্ধু ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ে একটা গল্প বলছি আপনাদের, আমি সেখানে সদস্য, সেই জন্য। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বলে একটা বডি আছে। সেই বডিতে দেখা যাচ্ছে অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মেজবা কামাল, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যাপক এমরান জাহান এবং আরও এক অধ্যাপক আছে যার নাম আমি এখন উচ্চারণ করতে পারছি না। এই 7 জনে মিলে 23 কোটি টাকা নিয়েছে। কী জন্য? লেখার জন্য। একটা নাম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, আর একটা নাম বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু 1954 সালের নির্বাচন, বঙ্গবন্ধু 1966 সন, বঙ্গবন্ধু 1970, সবই নাম কি? মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন প্রকল্প। দে টুক 23 crores of টাকা, এবং তারা তাদেরই পুরনো বইগুলো ফটোকপি করে জমা দিয়েছে। এটার নাম গবেষণা। এখন এটা বাতিল। এখানে আমাদের কায়সার হক সাহেব মেম্বার আছেন ওই কমিটিতে, আমিও মেম্বার আছি, আলী আহমদ জিয়াউদ্দিন মেম্বার আছেন, মানে বড় বড় লোকেরা মেম্বার আছেন ওই কমিটিতে। আমরা 5 জন। আবুল কাসেম ফজলুল লোক আছেন। আফসান চৌধুরী ইজ দ্য অনলি ওয়ান হু রিফিউজ টু বি এ মেম্বার অফ হিয়ার, কারণ তিনিও ওদেরই বন্ধু, মানে যাদের এটা বাতিল হচ্ছে। এটা বাতিল হয়েছে আর কি, প্রকল্পটা। তারা অলরেডি টাকা নিয়ে নিয়েছে। আমি আগে ইংরেজি জানতাম না, এটাকে ফ্রন্ট লোডিং বলে একটা ইংরেজি আছে, অর্থাৎ গবেষণা করার আগে যে টাকাটা দেওয়া হয় এটাকে ফ্রন্ট লোডিং বলে। আমরা আপলোড আর ডাউনলোড জানতাম, তো এই হচ্ছে আমাদের দেশের দুর্নীতি কী পর্যায়ে গিয়েছিল। এক একজনে 2.5 কোটি 3 কোটি টাকা করে নিয়েছে অগ্রিম। তারপরে বলে কি, কেউ বলে 60%, কেউ বলে 40%, কেউ বলে 80% কাজ জমা দিয়েছে। এই পর্যায়ে আমাদেরকে বলা হলো কি এটা রিভিউ করেন। আমাদের রিভিউ করার জন্য 2,500 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে কী বলে রিভিউ করবো? তা আমরা সর্বসম্মতিক্রমে এটা বাতিল করলাম, এটুকু করতে পেরেছি। এই অর্থাৎ দুর্নীতি কী পর্যায়ে গিয়েছিল তার একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের সরকার এইটাই করছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসকেও বিকৃত করেছে। আসল কথা, নতুন সংবিধানের সামনে স্বর্ণাক্ষরে করে লিখতে হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এবং সেইটার অনুবাদ ছায়া থাকতে হবে ভিতরে। যদি এত বৈষম্যমূলক বেতন করেন, আমাদের নিম্নতম কর্মচারীর বেতন কত? 8,000 টাকা। এখন বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন আমি দেখতে পাচ্ছি। যেমন টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দিয়েছে, অনেক লোক নিয়োগ করা হবে, সর্বনিম্ন বেতন 800 টাকা, 8,000 টাকা। তো এইভাবে কি চলছে না? অর্থাৎ শ্রীলঙ্কা সর্বনিম্ন বেতন এখন 27,000 থেকে 30,000 করবে, মানে বর্তমান বাজার দরে বলছি। এই টাকাটা একটা ইন্ডেক্স মাত্র। তো এই ধরনের অবস্থায় আমরা কোথায় যাব? সংবিধানে 2টো প্রশ্ন, অর্থাৎ যে সংবিধানের ফর্ম কী হবে, ফর্ম খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, যে সংবিধানের কন্টেন্ট কী হবে, এটা আরও গুরুত্বপূর্ণ। দেশটা কে শাসন করবে, এটা প্রথম কথা। এটা কীভাবে শাসন করবে, তাকে কতগুলো রুল বেঁধে দিতে হবে। আপনি এর চেয়ে কম করতে পারবেন না। অনেকে বললে কি, আমাদের গার্মেন্টসের বেতন যদি আপনি ধরেন 17,000 টাকা করেন, সব কারখানা তো বন্ধ করে দেবে। তাহলে আপনাকে তার বিকল্প পথ তৈরি করতে হবে। আমরা অনেক সময় রাস্তা মেরামত করার সময় বলি না, বাইপাস। আপনার বাইপাস করতে হবে এখানে। হাটে যখন বাইপাস করেন, এখানে করতে অসুবিধা কী? দরকার হলে কারখানার মালিকরা যদি বন্ধ করে দেয় কারখানা, আপনি বিকল্প কারখানা চালু করার লোক তৈরি করেন। এটা অসম্ভব নয়। যা হোক, আমার মনে হয় না যে এত কিছু হবে। আপনাদের কথা কিছু শুনি না। তো একটা প্রশ্ন পাইছি আমি এখানে। আমাদের প্রশ্নটা হলো, 6 মাস বা 1 বছর যে বাউন্ডারি দেবেন, এটা না হলে সংবিধান সভা নিজেই ডিজলভ হয়ে যাবে।
তার মানে তখন আরেকটা আবার সংবিধান সভা নির্বাচন করতে হবে। পাকিস্তানে এরকম হয়েছে, দ্বিতীয় সংবিধান সভা নির্বাচন, প্রথমে একটাকে বাতিল করা হয়েছিল। পাকিস্তানের আবার আপনি জানেন সিন্ধু সুপ্রিম কোর্টে তমিজুদ্দিন খানের মামলা, এটা আবার রিভাইভ করেছিল। আমি ওই আইনগত আলোচনা এখন যাচ্ছি না। জনগণ যদি দেখে যে এই সংবিধান সভা কার্যকর নয়, ওই সংবিধান সভা আবার বাতিল হয়ে যাবে। আপনি বলে মানুষ চিরকালকে কাজই করবে? সমস্যা হচ্ছে এই জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্কের দায়িত্ব হবে। বর্তমান সরকার কি করতে পারে, একটা অ্যানাউন্সমেন্ট দেবে। তারা বলছে না আমরা জুলাই বিপ্লবের ঘোষণা দেব। জুলাই বিপ্লবের ঘোষণা যেটা ড্রাফট আমি দেখেছি ওইটা হচ্ছে ভ্যাকুয়াস, মানে অস্পষ্ট। কিন্তু ঘোষণা দিতে হবে ভবিষ্যতের লক্ষ্যে। আমরা ভবিষ্যতে কি করব, মানে ধরেন কথা কথা বলে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেছিলেন। আমাদের তো সামরিক বাহিনীর প্রধান নয়, আমাদের বেসামরিক বাহিনীর প্রধানের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আমাদের বেসামরিক প্রশাসক। তো উনি যদি নির্বাচনের জন্য ঘোষণা দেওয়ার সময় বলেন যে আমরা একটা নির্বাচন চাই, এই নির্বাচনের কাজ হবে একটা সংবিধান রচনা করা, সংবিধানে এই মৌলিক, ওই যে পাকিস্তানের যে আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে, এটা ছিল পাকিস্তানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে। কিন্তু ইসলামের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, এটা একটা ফ্রেমওয়ার্ক দিয়েছিল, তাই না? এই রাষ্ট্রের নাম ইসলামী পর্যন্ত রাখতে হবে। বর্তমানে আমরা অভ্যুত্থানের দেওয়া ম্যান্ডেট বলে, ছাত্রদের অভ্যুত্থানের কতগুলি ম্যান্ডেট আছে সেগুলো আমরা জানি, যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা যাই হোক না কেন তাতে বৈষম্য থাকতে পারবে না। তাহলে বৈষম্যকে স্পেসিফাই করতে হবে, কি বৈষম্য থাকতে পারবে না? জাতিগত বৈষম্য থাকতে পারবে না। ওরা একটা শব্দ দিয়েছে এখন, বহুত্ববাদ, আমাদের বন্ধুরা। এটা আমাদের যে সকলের ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে, এই সমস্ত কথা দিয়ে সংবিধান সভাকে আমরা সময় দিতে পারি 6 মাস বা 1 বছর। তারপর না হলে এটা আপনি সেলফ ডিজলভ হবে, তাহলে সে 9 বছর করতে পারবে না। তখন দরকার হলে আবার সংবিধান সভা নির্বাচন হবে। মানুষ তো নির্বাচন করতে থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনাকে একটা কাজ দিচ্ছি, অ্যাসাইনমেন্ট, তাহলে এই অ্যাসাইনমেন্ট সংবিধান জমা দিয়ে গৃহীত না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব ক্ষমতা থাকবেন। তা যদি তারা না পারে তাহলে বাতিল করবেন। আপনি বলছেন বিএনপি আওয়ামী লীগের প্রশ্নটা কীভাবে সমাধান হবে? জনগণের দাবিগুলো যদি জনগণ চায় মেনে নিতে, বিএনপি যদি ধরেন সেটা পূরণ করলো না, তাহলে কি হবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যা হচ্ছে তা হবে। তো আপনার যদি নিজের ঘর আপনি পাহারা দিতে না পারেন তাহলে তো ঘর নিয়ে যাবে। আমরা ইউলেবে দেখছেন আমরা শিক্ষক সমিতি গঠন করতে পারি নাই, কারণ শিক্ষকরাই চায় না। এই শিক্ষকরাই চায় না, হয়তো অন্য শিক্ষকরা একদিন চাইবে। আমাদের অপেক্ষা করা ছাড়া তো মানুষকে তো জোর করতে পারবো না। এটা তো মত প্রকাশের স্বাধীনতা, আমি সমিতি করতে চাই না। এখন ছাত্র রাজনীতির কথা যখনই আসবে তখনই কি বলে যে ছাত্রদের রাজনীতি করা নিষিদ্ধ। বহু ক্যাম্পাসে লেখা আছে, বরিশাল ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। এখন রাজনীতি বলতে কি বোঝায়? আপনার অধিকারের প্রশ্নটা তো যে রাজনীতি হয়, আপনি বলেন এটা কোনো ব্যানারে করবেন না, এগুলো তো পরের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে দেশের জনগণ কি চায়, দেশের জনগণ বৈষম্য চায় কি চায় না। যদি মনে করেন বৈষম্য চায় না, তাহলে কত বৈষম্য চায় না? যেমন একটা কথা হচ্ছে কি নিম্নতম মজুরি কত হবে, এটা জনগণ যদি দাবি তোলে। এখন দেশে 2 ধরনের জনগণ আছে। গার্মেন্টস মালিকরা চাইবে নিম্নতম মজুরি যত কম হয় তত হোক, আর জনগণ চাইবে যত বেশি হয় তত বেশি হোক। তো আমাদের তো সেটাই করতে হবে, কোনটা জনগণ চায় সেটাই আমরা করব। তো জনগণ কি চায় সেটা জানবেন কিভাবে? জনগণ পার্লামেন্টে পাঠানোর আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নির্বাচন করে বলে আপনারা এই আইনগুলো প্রণয়ন করেন। যদি আইনকে জনগণের দাবির উপরে আইন প্রণয়ন নির্ভর করে, আপনারা এখন বলছেন না একটা মব এটা চাচ্ছে ওটা চাচ্ছে, সেটা না চাইয়া আপনি মব কি চায় সেটা নয়, আপনি কি চান সেটা আপনি প্রকাশ করুন। সেইটা যদি সংবিধান সভা গ্রহণ করে তাহলে সেটাই সংবিধান সভার নির্বাচন হবে। এখন বিএনপির থেকে লোক যাবে দাঁড়াবে, এখন কতগুলি প্রাথমিক সিদ্ধান্ত আছে। যারা অপরাধ করেছে তারা নির্বাচন করতে পারবে কিনা। জাতিসংঘ বলেছে দল হিসেবে কাউকে নিষিদ্ধ করার আমরা পক্ষে নই। আপনারাই বলেন যে যারা মানুষকে হত্যা করেছে আপনি তাদেরকে কি নির্বাচন করতে দেবেন কা দেবেন না, এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমি মনে করি আমার মত চাইলে আমি বলছিলাম তারা নির্বাচন করতে পারবে না। নির্বাচন দরকার তাহলে তো জেলে যেতে হবে। হয়তো আমরা মৃত্যুদণ্ড চাই না, কিন্তু আমরা তাদেরকে কারাদণ্ড দিতে চাই। কারাদণ্ড নিতে চাইলে তাদেরকে নির্বাচনে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা যায়। যেমন উদাহরণ, পাকিস্তানে আইয়ুব খান যখন সামরিক শাসন জারি করে, ওটা সামরিক শাসন উদাহরণ দেওয়াটা হয়তো আপনাদের মনোভূত হবে না। ওনারা একটা আইন করেছিলেন, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স। ইলেকটিভ বডিজ, ইবিডিও, অ্যাবডো বলতো, অর্থাৎ যারা দুর্নীতির সাথে জড়িত। কারণ আগের দিনে রাজনীতি যে মন্ত্রীরা দুর্নীতি করেছে, এই দুর্নীতিগ্রস্তদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই জন্য শেখ মুজিবুর রহমান ইউনিয়ন পরিষদের মেম্বারশিপও দাঁড়াতে পারেন নাই। হ্যাঁ সত্যি, কারণ তিনি অ্যাবডোতে পড়েছিলেন। এরকম পাকিস্তান প্রায় 2000 নেতাকে ডিসকোয়ালিফাই করেছিল। এটা সামরিক সরকার তার নিজের স্বার্থেই করেছে।
আমাদের এখানে সেই ধরনের করা যায় যারা গণহত্যার সাথে স্পষ্ট জড়িত, যারা টাকা পাচারের সাথে জড়িত, তারা এখন কোথায়? বাংলাদেশ ব্যাংকের 3 গভর্নর এখন পলাতক কেন? আব্দুর রউফ, ফজলে কবির, আতিউর রহমান, 3 জনই পলাতক কেন? তার এসকে সুরের লকারে কেন 80 গ্রাম মানে 80 কিলোগ্রাম সোনা পাওয়া যাবে? মানে 2 মনের মতো সোনা তিনি বাংলাদেশ ব্যাংকে ব্যক্তিগত খাতে রেখে দিয়েছেন। এরকম অজস্র কাহিনী আছে। আমার হিসাব এদিক ওদিক হতে পারে, পত্রিকা পড়েছি মনে হতো সঠিক, 80 গ্রাম না হলে 40 গ্রাম হবে, কিছু একটা হবে, কিলোগ্রাম না হইয়া মিলিগ্রাম হবে, কিন্তু কিছু একটা হবে আর কি। কিন্তু এই মতো কিলো মিলিয়ে আমি এগুলো বুঝি না, অনেক জিনিস আছে। আচ্ছা, এখানে আর 2টো প্রশ্ন পেয়েছি, এগুলো আপনাদের অন্যদের মনের প্রতিফলন হতে পারে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগকে যদি সাধারণ জনগণ প্রত্যাখ্যান না করে সরকারি অন্যান্য দল দ্বারা প্রত্যাখ্যাতে হয়, সেটা কি স্থায়িত্ব পাবে? সেক্ষেত্রে আওয়ামী লীগ যে বিশাল জনগোষ্ঠী রয়েছে নির্বাচনে, তাদের মত প্রকাশের কোনো পথ না থাকলে সেক্ষেত্রে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে কিনা? না, আপনার বুঝে প্রত্যেক মানুষে ভোট দিতে পারবে, এমনকি আওয়ামী লীগাররাও ভোট দিতে পারবে, কিন্তু যে ভোটে দাঁড়াতে হলে যে ন্যূনতম যোগ্যতা লাগে, যেমন ধরেন যে ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাকে কি ভোটে দাঁড়াতে দেবেন আপনি? যে বিদেশি নাগরিক আছে, বর্তমান সংবিধানের কতগুলি নিয়ম দেখেন, দ্বৈত নাগরিক যারা আছে, তাহলে দ্বৈত নাগরিকরা এত ভোটে দাঁড়ালে করে? আওয়ামী লীগের মন্ত্রিসভা অন্তত 10 জন মন্ত্রী ছিল যারা দ্বৈত নাগরিক। যারা দ্বৈত নাগরিক, যেন আমাদের কাজী নাবিল আহমেদ, তিনি তো মার্কিন নাগরিক, উনি এমপি হলেন কীভাবে দেশে? ইউলেবের বোর্ড অফ ট্রাস্টের তিনি মেম্বার। একটা উদাহরণ দিচ্ছি, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, মার্কিন নাগরিক আর বলে শুনেছি, যদি সত্য হয়। এরকম অজস্র আছে। সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের বিখ্যাত মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি তো কত দেশের নাগরিক আল্লাহ মালুম। না, কথা হচ্ছে আইন কারোর কাছে প্রযোজ্য, কারোর কাছে প্রযোজ্য হয় না। তা আমরা বলছি কি, এইটা তার ভোট দেওয়ার অধিকারের কথা হচ্ছে না। মার্কিন নাগরিক হলে ভোট দিতে পারবে, কিন্তু আপনি আইন করেছেন পারবেন না। যেমন 35 বছর না হলে রাষ্ট্রপতি হওয়া যায় না, 25 বছর না হলে ভোটে দাঁড়ানো যায় না, কতগুলি নিয়ম আছে। তো সেই নিয়মের ক্ষেত্রে হতে কি, আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে, আওয়ামী লীগের জনগোষ্ঠী কত আছে আপনি জানেন কীভাবে? আওয়ামী লীগের যারা খেয়েছে পড়েছে তারা আওয়ামী লীগের, অথবা ওবায়দুল কাদেরের ভাষায় যারা হাইব্রিড আওয়ামী লীগের, বহু রকমের আওয়ামী লীগের আছে। তো আচ্ছা, আওয়ামী লীগকে ভোট দেওয়ার লোক কম নয়, 30% লোক ছিল, কিন্তু আপনার মানুষের স্রোত বদলায়। আপনি তাদেরকে ভোট দেওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করবেন না, আনলেস দে, পৃথিবীতে অপরাধীরাও ভোট দিতে পারে আপনি জানেন, কিন্তু ভোটে দাঁড়াতে অপরাধীরা পারে না, এটা অন্য দেশের নিয়ম আছে। আচ্ছা, এখন আরেকজন লিখছেন, ইউলেবে কোনো ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি, এর একটা কারণ কি হতে পারে যে ইউলেবের সাধারণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলনে যায়নি? তারা আন্দোলনে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপর আক্রমণের প্রতিবাদে আন্দোলনে গিয়েছিল। কথাটা পুরোপুরি মিথ্যা নয়। ইউলেবের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সিস্টেমেটিক্যালি দাসত্ব এবং কাপুরুষতার শিক্ষা দিয়েছি। যেমন 30টা ক্লাব করেছে, এই ক্লাবগুলোর নাম কি, কাজ কি? ছাত্রছাত্রীদেরকে বলা যে, অর্থাৎ তাদেরকে ব্যস্ত রাখা। এই যে আমাদেরকে বলা হয় অকারণে, আমরা এই যে ইউলেবে ছাত্রছাত্রীদের যে ক্লাবগুলি করেছে, কতগুলি সুন্দর ক্লাব, অ্যাডভেঞ্চার ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ডিবেটিং ক্লাব, মানে কি 30টা ক্লাবের মধ্যে এক ক্লাবে ধরেন 30 জন করে আছে, তাহলে তো প্রায় বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যায় প্রায়, তার অন্য কাজ করার সময় কই। কথা হচ্ছে তাকে একটা কাজে ব্যস্ত রাখো যে যেন অকাজ না করে, এটা তো বিষয়টা। তারপরে ইউলেবে তো কোনো মাদক ক্লাব নাই, কিন্তু মাদক তো নেই, ছেলেপেলেরা কতগুলো জিনিসের জন্য ক্লাব লাগে না, লোকে করে। কিন্তু যেটা হচ্ছে ইউলেবে কোনো সাধারণ ছাত্রছাত্রীদের সংসদ নাই কেন নির্বাচিত? তাহলে তো ভালো হতো। প্রত্যেক শ্রেণীতে যেমন একজনকে বলে ক্লাস মনিটর করো, সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ করো। এটা কীভাবে নির্বাচিত হয়? মাস্টাররা আরবিট্রারিলি নির্বাচন করে দেন, অথবা ছাত্রদের মধ্যে যারা জবরদখলকারী, ক্লাসের কতগুলি ছাত্রছাত্রী আছে আপনি জানেন, এতে করে ডমিনেন্ট স্টুডেন্ট, তারা কেবলই প্রশ্ন করতে থাকে, অন্যরা প্রশ্ন করতে পারে না। 40 জন স্টুডেন্টের মধ্যে 2-3 জন থাকে ডমিনেন্ট, আর বাকি সব প্যাসিভ, মানে তাদের কোনো হাত নাই, তাদেরকে বেহাত ছাত্র বলি আমি। ওরা কেউ ছাত্র, যা হোক, ইউলেবের স্টুডেন্টরা এটাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হলো সলিডারিটি। এটা শুধু ইউলেব সহ সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলনে প্রবল আকারে বেরিয়েছে। আগেও তাদের মনে সমর্থন ছিল, তাই না? এখন যারা নেতা হয়েছে তারা অনেকেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছে। ইয়েস, মূল আন্দোলন ছিল ফ্রি ভ্যালুতে কোটা বাতিলের আন্দোলন ছিল। জুলাই বিপ্লবের সফলতা কোটার বাতিলের মাধ্যমে অসাধারণ শিক্ষার্থী যারা বিসিএস দিয়ে আমলাতন্ত্রে ঢুকবে তাদের জন্য উপকার বয়ে আনেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা শিক্ষার্থীদের উপর আক্রমণের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিল, যেতে দিয়ে তাদের সরাসরি কোনো সুবিধা হয়নি। এর ফলে তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, আর সেখান থেকেই সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরিবর্তন বা সংস্কার আসেনি।
হতেই পারে। আমার কথা হচ্ছে প্রথমে এইটার মধ্যে একটা ভুল আছে এই প্রশ্নের মধ্যে আমার দৃষ্টিতে। ভুলটা হচ্ছে আমরা বছরে 2000 ছেলেমেয়েরা বিসিএস পরীক্ষায় সফল হয়, তার মধ্যে কোটা যদি 56 ভাগ হয় তাহলে 1050 জন কোটাতে চলে যায়, 1060 জন, আর বাকিরা 940 জন আপনার প্রতিযোগিতার মাধ্যমে আসে। ছাত্ররা দেখছিল এটা দৃশ্যমান অবিচার, এখানে রিজার্ভেশন এত বেশি হওয়া উচিত নয়। সেই জন্য তারা কোটার বিরুদ্ধে 2018 সালে আন্দোলন করেছিল, তারা সফল হয়নি। সরকার রেগে গিয়ে বললো কি সব কোটা বাতিল হবে। ইউলেবে দেখলো কি ইউলেবের ছাত্রছাত্রীরা কোনো দাবি তুলতেছে না। 5 আগস্ট চলে গেছে, অক্টোবর চলে গেছে, তখন ডিসেম্বরে তারা একটু টেস্ট করলো পানি কতটা গভীর, 2 জন ছাত্রকে বহিষ্কার করলাম, কোনো প্রতিক্রিয়া হয় কিনা। হঠাৎ করে কি কারণে এই যে শিবলি, সিফাত এবং এফতেশাম চৌধুরী এই 2-1 জন আর তাদের ভাষায় কোট আনকোট দুর্বৃত্ত এই আন্দোলন সূচনা করেছে। না, এটা তাদের ভাষা থেকে উঠ করে বলছি আমি, তারা এটা বলেছে যে এরা আন্দোলনটা সিফেট করে। যে সিফাত যেহেতু ঘটনাচক্রে আমার কোর্সে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল, আমাকেও ইমপ্লিকেট করেছে ভাইস চ্যান্সেলার। আমাকে প্রশ্ন বলছে তোমার অ্যাসিস্ট্যান্ট তো। আমি বলছি আমার অ্যাসিস্ট্যান্ট তো আমার দাস নয়, সে তো স্বাধীন চিন্তাবিদ। তো যা হোক একজন অর্থাৎ বাই অ্যাসোসিয়েশন গিল্টি আর কি আমি। আপনি ওর ক্লাসের টিচার কেন? আচ্ছা, এখন আমার ছাত্রদের দোষ তো কিছুটা আমার হবেই, আমি এটা নিচ্ছি দোষটা। তো ওরা কথাটা অন্যায় বলেছে কি, ওরা বলছে 17 জুলাইয়ের বিচার চাই। এখন 17 জুলাইয়ের বিচার ইউলেপ কেন করবে না? এটা তখন ভিসি সাহেব রোদের মধ্যে গাহা পোহাইতেছিলেন। আরে 5 মাস পার হয়ে গেল, কেউ কিছু বলে না আমার বিরুদ্ধে, আমি তো সবই করেছি ওই সরকারের জন্য, কিন্তু তারা থেকে কিছু বলছে না। সুতরাং তিনি গিয়ে টোকা দিলেন, 2 জনকে বলে শাস্তি দিলেন, অর্থাৎ এটা পরীক্ষামূলকভাবে দিল আর কি। তা আমি মনে করি যে আমাদের ছাত্ররা কোটা বাতিলের আন্দোলনে হয়তো ইউলেপ থেকে হয়তো এখনও পর্যন্ত 10 জন ছেলে বিসিএসে যায় নাই কোনো দিন। বিশেষ পরীক্ষা দিলে আমাদের ইউনিভার্সিটির মান কি এটা এখানে বোঝা যায়। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং বোঝার একটা পথ আছে, ন্যাশনাল র্যাঙ্কিং আছে, কয়জন ছেলে মেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে জিততে পারে। বিসিএস মানে শুধুমাত্র প্রশাসন নয়, শিক্ষা ক্যাডার আছে, স্বাস্থ্য ক্যাডার আছে, বহু ক্যাডার আছে, 27 ক্যাডার 26 ক্যাডার আছে, তাই না? আমাদের 20 বছরের ইউনিভার্সিটিতে কয়জন ওখানে গিয়েছে? এটা তথ্য গিয়েছে হয়তো 2-4 জন, কিন্তু সেটা উল্লেখযোগ্য নয়। তাতে বোঝা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির, আমাদের এখানে ইংলিশ মিডিয়াম থেকে আসলে 10%, 5% যে পার্সেন্টই হোক রিডাকশন দেওয়া হয়, কমিশন দেওয়া হয়। এটা তো বৈষম্যমূলক। দেওয়া উচিত যারা বাংলা মিডিয়াম থেকে আসছে তাদেরকেই, যারা দূরবর্তী অঞ্চল থেকে আসছে তাদেরকেই, তা না দিয়ে এখানে ইংলিশ মিডিয়াম থেকে জেনারেলি, এখানে ব্যতিক্রম অবশ্যই আছে, জেনারেলি প্রিভিলেজ ক্লাসের ছেলেমেয়েরাই আসে, তাদেরকে কমিশন দেওয়া হচ্ছে কী জন্য? যেন ইংলিশ মিডিয়ামের ছাত্রদের সংখ্যা বাড়ে। অ্যাটলিস্ট নিরপেক্ষতা বজায় রাখতেন, যদি কমিশন দেন সবাইকে দেন, অথবা দিলে হলে ব্যাকওয়ার্ড এলাকার লোককে দিতে হয়। এটাকে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন। এখানে না করলে এখানে রিয়াকশনারি অ্যাকশন করতেছে। শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য দেখেন, একই পদে একই যোগ্যতা, যিনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তার বেতনের চাইতে যিনি সেকেন্ড ক্লাস পাচ্ছেন তার বেতন 25,000 টাকা বেশি এখন সেরকম আছে। এটা গ্রস অন্যায় ভরা। আমি উদাহরণ দিলে আপনি আপনার অ্যাকাউন্টস অফিস থেকে তারিখ করেন কে কত বেতন পায়। তো এই জিনিসগুলো যদি আলোচনা করি, সে কেন আন্দোলনে যোগ দেয় না ইউলেবের ছেলেমেয়ে? আচ্ছা, মুসলিম কমিউনিটি অফ ইউলেব বলে একটা সংগঠন দাঁড়া হয়েছে, আমরা উই স্ট্যান্ড ফর ভিসি, উই স্ট্যান্ড ফর ইউলেব এরকম স্লোগান শুনেছি আমরা। এটা কেমন করা হতে পারে? মুসলিম কমিউনিটি নিয়েও অফিসের পক্ষে যাচ্ছে, অ্যাডভেঞ্চার ক্লাব থেকেও যাচ্ছে, এবং তার বিভিন্ন দলীয় লোকেরাও যাচ্ছে। আর এখানে আরেকটা অশুভ প্রক্রিয়া তারা শুরু করেছে, ডিপার্টমেন্টে রেষারেষি শুরু করা। ভিসি সাহেব ঘটনাচক্রে যে ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন অতীতে, সেই ডিপার্টমেন্ট নিশ্চয়ই তার প্রতি একটু পক্ষপাত করবে। আবার একজন লোক ভিসি যখন ছিল তার পক্ষে ইউনিভার্সিটির কিছু লোক থাকবে না? থাকবেই তো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তখন বলা হচ্ছে কি ইউনিভার্সিটি ইজ ডিভাইডেড, সুতরাং কোনো সংস্কার করা যাবে না। আমাদের ডিভাইডেড অন হোয়াট? আমাদের ছাত্র বেতন, আমাদের ছাত্রদের খাওয়া দাওয়ার ক্যান্টিন, এইটার জন্য আবার ডিভিশন কি? এখানে ছাত্রদের বসার দরকার, একটা কফির দোকানে একটা কফির দাম 120 টাকা কখনো দরকার আছে? কিন্তু এই হলে এটা বাস্তবায়ন করছে কেন, অ্যালাউ করছে কেন? যে কফি 30 টাকায় খাওয়া যাবে নর্মালি উইথ প্রফিট, উইথ নর্মাল প্রফিট, সেটাকে 120 টাকা দিয়ে বিক্রি করাচ্ছেন কেন? ইউনিভার্সিটির তো উচিত ভর্তুকি দেওয়া ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য। আপনি কফি 10 টাকায় খাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তার জনতা 10 টাকায় আমার সিঙ্গারা খাওয়াই। ইউলেবে কয় টাকা সিঙ্গারার দাম? আপনার সিঙ্গারাও তো নাই বোধ এখানে। আচ্ছা, যাও, বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, আরও কারণ আছে, আমি সব কিছু বুঝবো না, কিন্তু আমি আমার মন্তব্য করছি, আপনারা আপনাদের মন্তব্য করবেন।
ইউলেভে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নয়। ইউলেভে পরিবর্তন আমরা দাবি করি, আমার শিক্ষকরাই দাবি করতেছে না। আমাদের শিক্ষকরা কী চায়? তারা একটা পদোন্নতি চায়। আমার বেতনটা বাড়লে আমি খুশি, এইভাবে তো হয় না। আমি তো 10-এর কথা বলতে হবে আমাকে। শিক্ষার পরিবেশটা দরকার আমাদের। এই যে এক ক্লাস থেকে আরেক ক্লাসের ব্যবধান মাত্র 5 মিনিট, এটাকে মানবিক? মানুষের তো নিঃশ্বাস ফেলতে হবে। মানুষ থেকে সন্ধ্যা এক ক্লাস থেকে দৌড়ে গিয়ে আমি 5 মিনিট পর আরেকটা ক্লাস কেমনে যাবো? ছাত্রদের কথা বলি, এক ক্লাস করার পর আরেক ক্লাসে যাবে করে? তার তো ন্যাচারাল অ্যাটেনশন স্প্যান তো মানুষের আর বেশি হয় না। এই সিদ্ধান্ত কে নিতে পারে? যারা ছাত্রদেরকে বহিষ্কার করেছে তারাই সিদ্ধান্ত নিয়েছে যে একটা ক্লাসের পর একটা ক্লাস 5 মিনিট পরে হবে। আচ্ছা, আমাদের এই পাণ্ডববর্জিত জায়গায় লাইব্রেরি করেছে, তাই না? দুনিয়াতে টয়লেট ছাড়া কোনো লাইব্রেরি হয়? আমরা টয়লেট করতে যাই না, লাইব্রেরি পড়তে যাই, কিন্তু টয়লেট তো লাগবে আমার। অনুরূপ আমার ক্যান্টিন লাগবে না লাইব্রেরির সাথে? সে ক্যান্টিন কোথায়? 3:30টার সময় এখানে আর কিছু পাওয়া যায় না এই ক্যাফেটেরিয়ায়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সেদিন আমি বলছি এখানে তো কলা কিনতে গেলাম, বলে 3:30টার পর বন্ধ হয়ে গেছে, কলা পাওয়া যাবে না। আমাকে সেটা কলা দেখাইল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে নতুন মোহাইমেন আইন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাইমেন সাহেব কে? আচ্ছা, উনি বলছেন নতুন সংবিধান নির্মাণের জন্য সংবিধান সভা নির্বাচন দিতে রাজনৈতিক গোষ্ঠী থেকে দাবিটা বড় পরিসরে আসছে না। এক্ষেত্রে আমার চাওয়া বা আপনার মতো যারা এই ব্যাপারে ক্রমাগত বলে যাচ্ছেন, আমাদের অভিপ্রায়ে রাজনৈতিক গন্তব্য শেষ পর্যন্ত কী হবে? যদি পার্লামেন্ট ইলেকশন হয় পরবর্তী নির্বাচন, আমরা বলি কি যে তিমিরে আমরা আছি সেই তিমিরেই থাকবো, অথবা আরেকটা বিকল্প আছে, থাকবো না। 1400 লোক যে মারা গিয়েছে, নিশ্চয়ই তারা পার্লামেন্ট নির্বাচনের জন্য মারা যায় নাই। আমি কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য তারা মারা যায় না, তারা মারা গেছে শেখ হাসিনাকে চলে যাওয়ার জন্য। এখন অনেকে বলছে, মেঘমল্লার বসু বলে এক ছাত্র নেতা আছেন, কুত্তুখোর বুদ্ধিমান, তার বাবা অরুণ বসু আমার বন্ধু ছিল, আমার ভ্রাতুষ্পুত্র হিসেবে বলছি আর কি। তো বলছে যে কই ছাত্রদের আন্দোলনে তো কোথাও তারা এটা বলে নাই যে তারা নতুন সংবিধান রচনা করবে। এটাকে বলে গ্রিসের ভাষায় এটাকে বলে সফিস্ট্রি বা কুতর্ক। কেউ এটা বলে না। তারা বলছে শেখ হাসিনা চলে যাওয়ার দাবি, তারা তো কোটার জন্য দাবি শুরু করেছিল, শেখ হাসিনা চলে যাওয়ার দাবি তোলে। তারা জানে কোটা দিয়েছে শেখ হাসিনা, সেই কারণে শেখ হাসিনাকে উৎখাত না করলে কোটা যাবে না। শেখ হাসিনা যদিও শেষে বলেছে কোর্টে গিয়ে 7% কোটা থাকবে, এটা আমরা বিশ্বাস করি নাই। একবার বিমানে 2টা ইঞ্জিন থাকে বা 4টা ইঞ্জিন থাকে, ধরেন একবার 2টা ইঞ্জিনই বিকল হয়ে বিমান ইঞ্জিনে পড়লো, হঠাৎ ভাগ্যক্রমে এক ইঞ্জিন চালু হলো, আপনি বিমান না নামা পর্যন্ত ওই বিমানকে বিশ্বাস করবেন? আনটিল ইট ল্যান্ডস ইউ উইল নেভার ট্রাস্ট দ্যাট ইঞ্জিন। কিন্তু আবার বিকল হতে পারে। হাসিনাকে বিশ্বাস করা যায় না। হাসিনার অপর নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা। না, উনি তো বিশ্বাস রেখে বিশ্বাস ভেঙেছেন, কিন্তু কী কৌশলে বলেন না, আমি সব বাতিল করে দেবো, সেটা তো উনি পারেন না। শি শুড হ্যাভ অ্যাপোলোজাইজড অ্যান্ড শি শুড হ্যাভ রিজাইন দেন। তাহলে সে হাসিনা যদি 10 বছর আগে রিজাইন করতেন, আবার নির্বাচন দিলে সে হাসিনা হতো আবার দেশে এখন ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি যা করেছেন সেটা বলা যাচ্ছে না। অন্য দেশগুলো, আমাদের অন্য দলগুলো না চাইলে হবে না। কিন্তু আমি বারবার বলছি, আমরা নির্বাচন চাই। নির্বাচন যারা হবে তাদের কাজ কী হবে? তাদেরকে নতুন সরকার গঠন করা না সরকার গঠনের ধরন পরিবর্তন করা। তারা তো বর্তমান প্রেসিডেন্টকে রাখতে চায়। আমি যে আমরা এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে কেমনে বেরিয়ে আসবো এইটাই ভাবতে চাই। আচ্ছা, আপনি বলতে তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন কারা চাচ্ছে? শেখ হাসিনাকে যারা তাড়াতে চেয়েছিল তাদের একটি অংশ চাচ্ছে, আরেকটি অংশ চাচ্ছে না, ফলে ডিভিশন হয়েছে। গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে নেতৃত্ব সংগঠনের মধ্যে মতভেদ বা ভিন্ন বয়ান, ক্রেডিট চাওয়া, চেষ্টাকে গণ অভ্যুত্থানের পরাজিত ফিরিয়ে আনতে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পদদলিত করতে একদিন কাঠগড়ায় দাঁড়াবে না। আপনি পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখেন, বিপ্লব নিজেই নিজের ছেলে মেয়েদের খেয়ে ফেলে। ফরাসি বিপ্লব থেকে এটা বলে। দাঁতো, রবস্পিয়ার, এরা যারা বিপ্লবের প্রধান কারিগর ছিল, ফরাসি বিপ্লবের মধ্যে 3-4টা বিপ্লব হয়েছে, শেষ পর্যন্ত নেপোলিয়ন এসে স্থির হয়েছে। আমাদের এখানে হয়তো আমরা অন্য কোনো এক ধরনের নেপোলিয়নে গিয়ে স্থির হব। আমি জানি না যে বিপ্লব কী হবে, তবে চেষ্টা করাটা দোষের হতে পারে না। আপনাকে দেখতে হবে আপনার চেষ্টাটা বাস্তব উপযোগী কিনা, মানে অর্থাৎ মানুষ এটা গ্রহণ করবে কিনা। মানুষ না চাইলে তো আপনি জোর করতে পারবেন না। আমি তো চরম শিক্ষা লাভ করেছি ইউলেভে। আমাদের শিক্ষকেরা শিক্ষক সমিতি চায় না, সবাই নিরুত্তর। কারণ তারা মনে করে শিক্ষক সমিতি যারা করছে তারা বোধহয় ক্ষমতা দখল করতে চায়। শিক্ষক সমিতি শিক্ষকদের স্বার্থের জন্যে, একটা স্বার্থ যে শিক্ষকদেরকে বিনা কারণে বিনা নোটিসে ডিসমিস করা যাবে না। আমাদের এই আন্দোলনে অংশগ্রহণকারী একজন শিক্ষক হাবিব মোহাম্মদ আলী, তাকে তো বিপ্লবের পরেই বরখাস্ত করা হয়েছে একদিনের নোটিসে, MSJ। আপনার দুর্বৃত্তের ছলের অভাব হয় না, দুর্জনের ছলের অভাব হয় না। তাকে কোনো এক ছাত্রীকে নাকি সে একটা মেসেজ পাঠিয়েছে কি ইয়াতে হোয়াটসঅ্যাপে, ওই মেসেজ আপত্তিকর মনে হয়েছে ওই ছাত্রীর, সুতরাং তার চাকরি নেই।
পৃথিবীতে মানুষকে তো একটা সুযোগ দিতে হয় আত্মপক্ষ সমর্থনের। তাকে ইন্ডিভিজুয়ালি ডাইকে বলছে কি আপনি পদত্যাগ করেন, নাহলে আপনাকে বহিষ্কার করবো। তো সে ভয়ে পদত্যাগ করে চলে গেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এরকম অজস্র কাহিনী আমি জানি আমাদের এখানে করা হয়েছে। এইটাই হচ্ছে ফ্যাসিতন্ত্র। এই ফ্যাসিতন্ত্র আপনি বদলাতে চান নাকি শুধু ইমরানকে বদলাতে চান? এই হচ্ছে আসল প্রশ্ন। ইমরান ইজ এন ইজি ক্যাজুয়ালিটি, ইজি টার্গেট। ইমরানকে হয়তো সরাইয়ে দেবে, কী জন্য? ফেস সেভিং করার জন্য, তাই না? ইমরান যেন একটা জুটকে বসাবে, জুট তো আরো ভয়াবহ হবে। তা আপনি কী করবেন? জুট তো জুডাস হয়ে যাবে। একটা সম্পূরক প্রশ্ন, শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচনে নাম আলো রাজাপাকসে নির্বাচনে অংশ নিয়েছে, শেখ হাসিনাকে নিকটে আবার নির্বাচন করতে পারে? এটা আমি ভবিষ্যৎ বক্তা নই, শেখ হাসিনা নির্বাচন করতে পারা উচিত নয়। যদি তিনি করে তার মানে এই আন্দোলন যে জয়ী হবে এমন তো কোনো কথা নাই, এই জন্য পরাভূত হতেই পারে। তাহলে মোটামুটি আপনাদের সব প্রশ্ন হলো। এইটা লাস্ট আর একটা প্রশ্ন হচ্ছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগকে যদি সাধারণ জনগণ প্রত্যাখ্যান না করে সরকারি অন্যান্য দল দ্বারা প্রত্যাখ্যাত হয়, সেটা কি স্থায়িত্ব পাবে? এই পৃথিবীতে কোনো গ্যারান্টি নাই। আমরা বলে কি মার্কসিজম সম্পর্কে কথা বলা হয় যে আন্তোনিও গ্রামসির সাথে কার্ল মার্কসের পার্থক্য কী? তো একজন বলছে আন্তোনিও গ্রামসের মার্ক্সবাদ ছিল মার্কসিজম উইদাউট গ্যারান্টি। বুঝতে পারছেন? অর্থাৎ প্রতিদিনই আপনাকে আপনার স্বাধীনতা রক্ষা করতে হবে। এবং অন্যান্য রাজনৈতিক দল কী? সেক্ষেত্রে আওয়ামী লীগ যে বিশাল জনগোষ্ঠী রয়েছে নির্বাচন, আমি সেটাই বলছি, আওয়ামী লীগের বিশাল জনগোষ্ঠী আছে, আইয়ুব খানেরও বিশাল জনগোষ্ঠী ছিল। হোয়াট এভার হ্যাজ হ্যাপেন টু আইয়ুব খান, বলছে না? এই জন্য বলছি কি 1947 সনের আগের যে নির্বাচন হয়েছিল মুসলিম লীগ আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পেয়েছিল। ইন 1946 ইন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল অ্যাসেম্বলি যে মুসলিম লীগ গট 100% ভোট অফ দ্য মুসলিমস, নিয়ারলি 100%। আওয়ামী লীগ ইন 1975 গট 75% অফ দ্য ভোটস। পার্লামেন্টের সিট 160টা পেয়েছে, 25% লোক আওয়ামী লীগকে ভোট দেয়নি। তবে এই দুই নির্বাচন যদি আপনি একত্রে নিয়ে আসেন, তো মুসলিম লীগ 7 বছরের মধ্যে রাষ্ট্র হারাইল। পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টা সিট পাইল 300-র মধ্যে, সব বিরোধী দলরা পাইল। তার মধ্যে একটা ছিল আওয়ামী লীগ, আর ছিল ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, আরটা ছিল বিশ্বাস করেন আর না করেন একটা ইসলামী দল, জামাত ইসলাম নয়, নেজাম ইসলাম। আর ছিল গণতন্ত্রী দল, ছোটোখাটো ছিল, এটার নাম ছিল ইউনাইটেড ফ্রন্ট বা যুক্ত ফ্রন্ট। ওরা 21 দফা দিয়েছিল। তো বাংলাদেশ হওয়ার পর আওয়ামী লীগ নির্বাচনে 160 আসন পেয়েছে। এটা আমরা বলি নিরঙ্কুশ, কোনো অঙ্কুশ ছিল না। দুইটা মাত্র সিট পাকিস্তানপন্থীরা পেয়েছিল, একটা পার্বত্য চট্টগ্রামের রাজা আর একটা নুরুল আমিন, এই বাদ দিয়ে বাকি সব পেয়েছিল। তো সেই আওয়ামী লীগ 1975-এ কয়জন আওয়ামী লীগের সাথে ছিল? মানে আওয়ামী লীগের একটা কুদেতা সরকার হয়েছিল, এটা হলো খন্দকার মোশতাকের 82 দিনের সরকার। তারপরে 3-4 বার অভ্যুত্থান হয়েছিল আমরা জানি। সেই জন্য বলছি আওয়ামী লীগ যে বিশাল জনগোষ্ঠী রয়েছে, এটা আপনার মোহাইমেন সাহেব জেনে রাখেন, এটা বড় জনগোষ্ঠী তো বটেই। নর্মাল নির্বাচনে দেখা যেত বাংলাদেশের 30% লোক আওয়ামী, 30% লোক বিএনপির লোককে বলে, কিন্তু এগুলো ফ্লিটিং নাম্বার, এগুলো থাকে না। না, নির্বাচন সুষ্ঠুর ব্যাপার না। এখানে প্রশ্ন হচ্ছে কি আমরা নির্বাচন করার পরে কি কাজটা হচ্ছে সংবিধান একটা গ্রহণ করলে পাকিস্তানে বলে আমরা করেছি কোনো নির্বাচন না করেই পাকিস্তানের নির্বাচন নিয়ে, মানে অর্থাৎ ব্রিটিশ আমলের নির্বাচন নিয়ে পাকিস্তানের কনস্টিটিউশন করা হয়েছে, আলাদা কোনো নির্বাচন দেয় নাই। কেন? তাদের ভয় কী ছিল এটা বোঝবার বিষয় আর কি। ইন্ডিয়া তো তাই করেছে। ইন্ডিয়াতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 সনে, এবং নেহেরু প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তিনি টানা 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তী আসনে। তো পাকিস্তানে বলেও তাই করা হয়েছে, বাংলাদেশ আমলে সেই দৃষ্টান্ত আমরা অনুসরণ করেছি। এখন তো আগের পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে, তো এখন তো আপনাকে অবশ্যই একটা ইলেকশন করতে হবে। আমি বলছি লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার পাকিস্তানের সামরিক শাসন জারি করেছিল যে এইভাবে নির্বাচন করতে হবে। যেমন নির্বাচন একটা বাতিল করলো কি, আগে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল হিন্দু মুসলমান, এটা বাতিল হবে, এখন সবাই যোগ্যভাবে ভোট দেবে, যৌথ নির্বাচন বা জয়েন্ট ইলেক্টোরেট, এটা একটা পরিবর্তন। এটা সামরিক সরকারের সিদ্ধান্ত নিয়েছে। আইয়ুব খানের যে বেসিক গণতন্ত্র ছিল সেটা বাতিল করেছে, বলে না এখন ভোট সরাসরি জনগণই পার্লামেন্টের মেম্বারদের দেবে। আমি তাহলে এই ধরনের তুলনীয় একটা পরিবর্তন আমাদের এখানে কে করবে? বর্তমান সরকারকে করতে হবে। যদি না করে এই সরকার ক্ষমতা হারাবে, অথবা জনপ্রিয়তা হারানো মানে ক্ষমতা হারানো, অথবা সে জোর করে ক্ষমতা থাকবে, এটা তো হইতে পারে না। আমরা ধরে নিচ্ছি সে জনপ্রিয়তার ভিত্তিতে ক্ষমতায় থাকবে, তাহলে তাকে এই কাজগুলি করতে হবে। তাকে ডিফাইন করতে হবে আগামী নির্বাচনে কে ভোট দিতে পারে। ডক্টর ইউনূস বলেন না 17 বছর লোকে আমি ভোটার করতে চাই, লোকে বোধহয় এটা বাধা দেবে না।
কিন্তু এখন তিনি দ্বিকক্ষ নির্বাচন করবেন কীভাবে? তাহলে তাকে সংবিধানের রচনা করতে হচ্ছে। তার বলা উচিত যে আমরা এখন একটা কমিটি নির্বাচন করব যারা এই বিষয়ে রায় দেবে। আমি মনে করি এটা যুক্তিসঙ্গত, কিন্তু পৃথিবীতে অনেক অযৌক্তিক কাজ হয়, আমরা দেখি কি হয়। এখন যোগ্য অযোগ্য কী করে? ডক্টর ইউনূসী ছিলেন সেই আন্দোলনের নেতা, মনে আছেন যে যোগ্য প্রার্থী আন্দোলন 2007-06 সনের আগমনে করেছিলেন। ইতিহাস তো কাউকে ভুলে যায় না। ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কারটা ওই সময় দেওয়া হয়েছিল 2006 সনে, তারিখগুলো ভুলে যায় না দয়া করে। উনি তখন যোগ্য প্রার্থী আন্দোলনের নেতা ছিলেন। এখন যোগ্য প্রার্থী কে? যোগ্য প্রার্থী বলা হচ্ছিল যে 25 বছর বয়স হইতে হবে। এটা কি? এটা হলো জেরন্টোক্রেসি, বৃদ্ধদের ক্ষমতা। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ বয়স্ক হইতে হবে। এটাও একটা ক্রাইটেরিয়া, এটা বায়োলজিক্যাল ক্রাইটেরিয়া, এটা বায়োমেডিক্যাল ক্রাইটেরিয়া। আপনার বয়স 25 হইতে হবে। তারপরে আর কি হইতে হবে? এখন কেউ কোন বলে, বাংলাদেশে অনেক লোক আছে বলে কি তাদের প্রত্যেকে গ্র্যাজুয়েট হতে হবে, কিন্তু গ্র্যাজুয়েটের দেশের যা সর্বনাশ করেছে সেই জন্য আর গ্র্যাজুয়েটের কথা বলা যাবে না। আমরা যারা আনগ্রেডেড তারাও যেন দাঁড়াতে পারি। যে গ্র্যাজুয়েশনের কথা যদি আসেন, আন্তোনিও গ্রামশি উড নেভার হ্যাভ বিন এ পার্লামেন্টারি মেম্বার। গ্রামশি সাহেব হাই স্কুলের পর আর কোনো ডিগ্রি নেন নাই। কাজী নজরুল ইসলাম উড হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড। ফর দ্যাট ম্যাটার রবীন্দ্রনাথ ঠাকুর উড হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড। বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে আসছি, এখানে চাকরি করে, এটা আমাদের খাওয়া দাওয়ার জায়গা জানি। আর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা না হলে আমরা যে খুবই শিক্ষিত হতাম এমন নয়। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা অহমিকাটা শিক্ষা করি, এখানে খুব বেশি বিদ্যা শিক্ষা হয় মনে করি না। তো বিশ্ববিদ্যালয়ের লাভটা কি? এখন তো বিশ্ববিদ্যালয় বলে কিছু কি আছে? কোভিডের সময় আমরা 6 সেমিস্টার অনলাইন ক্লাস করেছি। আমি অনেককে চিনি না। এই যে এইটা হচ্ছে নেসেসিটি, আউট অফ নেসেসিটি। এখন আমরা করছি কি, উই আর মেকিং আ ভার্চু আউট অফ দ্যাট নেসেসিটি। অনলাইন ক্লাস কোনো ক্লাস হইলেও আপনারা অনেকে পছন্দ করেন, আমি পছন্দ করি না। আপনি বলেছেন বিকল্প, এটা বিকল্প, এটা বিকল্প তো অনেক কিছু আছে। তাহলে আমরা যদি এইটাই হতো, তাহলে যার যার ঘরে ঘরে ডিগ্রি নিলেই তো হইতো। আমাদের এখানে একত্রিত হওয়ার দরকার। বিশ্ববিদ্যালয়ের একটা বাড়তি 3.5 হাত দেহের জন্যে 3.5 হাত ঘর যথেষ্ট যেমন নয়, বিশ্ববিদ্যালয় মানে শুধু অনলাইনে পরীক্ষা দেওয়া নয়। বিশ্ববিদ্যালয় মানে মেলামেশা। ইট ইজ দ্য ফার্স্ট প্লেস টু ফল ইন লাভ। তা আপনি প্রেমে পড়বেন কোথায়? বিশ্ববিদ্যালয় না হলে না। আমাদের বন্ধুবান্ধব গড়ে ওঠে এখানেই। বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা আবহাওয়া আছে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়টা ধ্বংস হচ্ছে এই জন্যে। আমরা তো আমাদের ভাষাটাকে প্রতিষ্ঠা করতে পারি নাই। এইটা যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সেটা বোঝার কোনো উপায় আছে? আপনি ইউলেবের প্রথম সংস্কার দরকার, দরজায় বাংলা নামটা নিচে লিখেছে এবং ছোট করে লিখেছে। আপনারা পত্রপত্রিকায় কাজ করেন, এমএস যে ছাত্রছাত্রীরা এখানে আছেন না, আপনারা জানেন না প্রটোকল কীভাবে করা হয়? হেডলাইন ব্যানার কার্ডটা হবে, প্রধানমন্ত্রীটা কোথায় যাবে, বিদ্রোহী নেত্রী কোথায় যাবে। যে এই জল জ্যান্ত বাংলা ভাষার উপর নিত্য অপমানটা করতেছেন, আমরা তো মাথা নত করে নিচে আসতেছি। আমরা কাপুরুষ, মেয়েদের ক্ষেত্রে কি বলবো, কানারি তো কোনো শব্দ নাই, মানে কানা রি কেনারি, যা হোক এই আর কি। আপনাদের মানে আমি জানি না কি করতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য ওই ক্রাইটেরিয়া প্রয়োগ করা যাবে না। হিন্দু, মুসলিম, গ্র্যাজুয়েট, নন গ্র্যাজুয়েট এটা নয়। এনিওয়ান হু থিংস শি ডিজার্ভস শুড হ্যাভ দি চান্স টু স্ট্যান্ড। আর এখন আসল সমস্যা কোথায়? সেটা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দেশটা দখল করে ফেলেছে। তারা এই যে হাজার হাজার একর জমি দখল করে ইউনিভার্সিটি করতেছে, দেখেন না, এইগুলো তো আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তারা এখানে এভিয়েশন কলেজ করতেছে এবং কৃষি জমিকে তারা অ্যারোড্রামে রূপান্তরিত করতেছে। আপনি নারায়ণগঞ্জের দিকে যান, পূর্বাচলের পরে গেলে পূর্বাচলের পানে তাকাই বলে রবিবাবু গান গিয়েছিলেন। এই জন্যই কি সবগুলো এখন কিন্তু গ্রিন ইউনিভার্সিটি নামে যে একটা ক্যাম্পাস আছে দেখেন, ওইটা ইউএস বাংলার দখলে, ইউএস বাংলা কোম্পানি গ্রুপ। আরও এখন দেশে প্রায় 40-42টা ক্যাম্পাস হয়েছে, সবগুলো বড় ক্যাম্পাস। মানে আপনার সমস্ত কথা যদি তোলেন, এর মধ্যে কি গণতন্ত্র আছে? মানুষেরকে জায়গা জায়গা বলে তোমার জমি আমাকে বিক্রয় করো, বিক্রয় না করলে আমরা একটু দখল করব। তো মানুষ জোর করে দিয়ে নিছে। এইটাকে বলে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন। 16শ শতাব্দী 17শ শতাব্দীতে ইংল্যান্ডে যা ঘটেছিল, যেটা হচ্ছে বিফোর দি লিগাল ইনস্ট্রুমেন্ট ইউ অলরেডি অ্যাকোয়ার দি প্রপার্টি ডিফ্যাক্টো, তারপরে এটাকে ডিইউরে করেন, আইনগত করে নেন। এর নামই কার্ল মার্কস সাহেব দিয়েছেন অ্যাডাম স্মিথ থেকে চুরি করিয়া, নাম দিয়েছে কি প্রিমিটিভ অ্যাকিউমুলেশন। আকিউমুলেশন উওর স্প্রুংলি সে বলে জার্মান ভাষায়। উওর স্প্রুং মানে আগের থেকে লাফিয়ে ওঠে আর কি। মানে এটা নাহলে প্রাইমারি অ্যাকিউমুলেশন, আমরা ইংরেজিতে অনুবাদ করেছি প্রিমিটিভ অ্যাকিউমুলেশন। বাংলাদেশে এখন চলছে প্রিমিটিভ অ্যাকিউমুলেশনের যুগ। দিস ইজ দি
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন অফ ফ্যাসিজম। তা আপনি শুধু ফ্যাসিজমের উপর থেকে দৌড়াবেন, নিচে হাত দেবেন না, এখন তো আমরা সেই গাড়াকলে পড়েছি। এডুকেশনাল লেভেল, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে আমি মূল্য দিচ্ছি না। এডুকেটেড হওয়া দরকার, কিন্তু এটা ইট ইজ নট নেসেসারিলি টু বি লিমিটেড টু দ্য ইউনিভার্সিটি ডিগ্রি, এটাই বলছি। নো, আমি মনে করি উচিত নয়। এনিবডি ক্যান স্ট্যান্ড। সিটিজেন হওয়ার জন্য আমরা, মানুষ যে কথা বলে সেই বুদ্ধিমান, লিখতে পারা তার অঙ্গ নয়। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞান থেকে মুক্ত ছিলেন। অথবা ধরেন আমাদের যারা বড়, হযরত শাহজালাল অথবা হযরত মঈনুদ্দিন চিশতি, এরা কেউ অক্ষর জ্ঞানের উপর নির্ভর করতেন না, কিন্তু তাদেরকে আপনি অজ্ঞানী বলতে পারেন না। আমার কথা হচ্ছে আপনার ব্যতিক্রম রাখতে হবে একজনের জন্য। যদি এমন একজনও পাওয়া যায় যিনি জ্ঞানী কিন্তু অক্ষর জ্ঞানী নন, তার জন্য আপনি কি আইন করবেন? আইনের ক্ষেত্রে বিশেষ আইন করা যায় না। ল শুড বি ইউনিভার্সাল। ওয়ান অফ দ্য কোয়ালিটিজ অফ ল ইজ দ্যাট ইট শুড বি অ্যাপ্লিকেবল উইদাউট এক্সেপশন টু এভরিবডি। এটা করা যাবে না, এটা প্রতিক্রিয়াশীলতা জন্ম দেবে। মূর্খরা, আপনি তাহলে মূর্খকে ভোট দেবেন কেন? মূর্খের নেতা মূর্খ হয়, আপনি তাকে ভোট দেন। হ্যাঁ, মূর্খ ভোট দিচ্ছেন কাদের? আমি যে ইলেকশনের কোয়ালিফিকেশনটা আপনাকে ঠিক করতে হবে। ইলেকশনে কত টাকা খরচ করা যাবে, ইলেকশনে কীভাবে প্রচার করা যাবে, এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি ভালো একটা সম্ভাবনা আছে। ডক্টর ইউনূসের যে যোগ্য প্রার্থী আন্দোলন, সেটার মধ্যে একটা অন্ধকার দিক আছে, চাঁদেরও একটা অন্ধকার দিক থাকে। আমাদের আন্দোলন হওয়া হচ্ছে যোগ্য ভোটার আন্দোলন। হোয়াই কান্ট উই মেক আওয়ার পিপল এডুকেটেড? আমাদের সবাই কেন স্কুলে যেতে পারে না? আমাদের এখানে শতকরা, সরকারি হিসাবে শতকরা 26 জন লোক এখন অক্ষর জ্ঞান রাখে না। আমি অক্ষর জ্ঞান কথা বাদ দিই, আমাদের প্রাইমারি স্কুল কত আছে দেশে? মাত্র 66,000 প্রাইমারি স্কুল। আমাদের 4 লক্ষ প্রাইমারি স্কুল দরকার। আমাদের এই ক্লাসের সঙ্গে এই যে 40 জন ছাত্রকে আমরা ঢুকিয়ে দিচ্ছি, এটা সবচেয়ে অগণতান্ত্রিক, এটা শিক্ষা বিরোধী। একটা ক্লাসের 10 জনের বেশি ছাত্র থাকা ছাত্রী উচিত নয়। শিক্ষক ছাত্রের পরিচয় হয় না, টিউটোরিয়াল হয় না, এটা কি? আমরা এসে বক্তৃতা দিয়ে যাচ্ছি, আপনি পরীক্ষা পাশ করে যাচ্ছেন। এর মধ্যেও ব্যতিক্রম সুলভ অনেকে ভালো আছেন, যারা অনেকে ভালো করেন, তারা ক্লাসে না আসলেও পারতেন, তারা শুধু এখানে বায়ু সেবন করতে আসেন। বুঝতে পারছেন? কিন্তু ক্লাস যদি এত বড় হয়, এখানে পড়াশোনা হয় না তো। মানে কি পড়াশোনা হয় আমাদের? এই যে 3 মাস করছেন যে 1 বছরের কোর্সকে, এটা কোনো কথা হলো? টাকার জন্য আপনি বছর গিয়ে আমরা কতবার বলেছি 2 সেমিস্টার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে 3 সেমিস্টারের জন্য কী ষড়যন্ত্র তারা করেছে? শেখ হাসিনার চাচাকে, কবির সাহেবকে সভাপতি বানিয়ে করেছে। এইগুলো হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। তা আমাদের কোনো ছাত্রছাত্রী এই নিয়ে আন্দোলন করে নাই। তার মানে কি আমরা আসলে শিক্ষিত হচ্ছি না? সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন বটে, আপনি এই যে ও শুধু কাঁধ একবার এদিকে করছেন, মানে ওই যে সালাম ফেরানোর মতো করেন। যা কথা বলতে বেশি বললে বিপদ আরও বাড়বে। আমি বুঝছি আপনার প্রশ্নটা অনেক ইন্টেলিজেন্ট প্রশ্ন। আমি বলি, আমি একটা বাড়িতে গেছিলাম, বাড়িতে দেখি 12 তলার পরে 14 তলা, 13 তলা নেই। নাই কেন? 13 তলা আনলাকি বলে কেউ এখানে অ্যাপার্টমেন্ট দিতে চায় না। 12 তলার পরে 13 তলা। তা আমার প্রস্তাব হচ্ছে 70 অনুচ্ছেদ থাকবে না সংবিধানে, ওটা খালি থাকবে। 68 অনুচ্ছেদের পর আপনি 69-এর পর 71-এ যাবেন, 70 অনুচ্ছেদ থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। আচ্ছা, এটা না থাকলে কি হবে? মাথা হচ্ছে কি, কোনো দলের সদস্য সেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তিনি দলের সদস্যপদ হারাবেন। দলের সদস্যপদ হারালে তিনি সংসদ সদস্যপদ হারাবেন। তারপরে 6 মাস পরে তাকে নির্বাচন করে আবার আসতে হবে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন অথবা অন্য দলে যোগ দিয়ে করবেন, সেটা তার ব্যাপার। এই হচ্ছে বর্তমান বিধানের সার কথা। ভারতের সংবিধানে একটা ধারা আছে 370। এটা হলো অন্য কাশ্মীরকে বিশেষ অবস্থায় বিবেচনা করা হবে, অন্য এলাকার লোক কাশ্মীরের সম্পত্তি কিনতে পারবে না। আমি অতি সংক্ষেপে বলছি, এটা নেহরু কম্প্রোমাইজ হিসেবে দিয়েছিলেন শেখ আবদুল্লাহকে। এইটা দাইলে তোমরা কি ভারতের সাথে থাকবা? ও বলে হ্যাঁ, আমাদের সম্পত্তি তোমরা নিয়ে যাবে, এই ভয়ে আমরা যেতে চাচ্ছি না। তো আমাদের এখানে কথা হচ্ছে, শেখ সাহেব বলেছিলেন 1972 সনে পাকিস্তানে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, যেটাকে ইংরেজিতে বলে ঘোড়া ব্যবসা, হর্স ট্রেডিং, যে এক দলের সদস্যকে আরেক দল টাকা দিয়ে কিনে নেয়, সরকার পতন হয়। তো সেই জন্য সেটা রোধ করার জন্য তারা বলেছিলেন যে এমন একটি ধারা থাকতে হবে যেন পার্টির সদস্য পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে না পারে। আপনি এইটা এখন রোধ করার জন্য, শেখ সাহেবের অভিজ্ঞতার পরে তো 70 আমাদের 50 বছর পার হলো, তো উনি এর মাধ্যমে হলো কি, পার্টির সদস্যদেরকে ছাগল করে রাখা যায়। এখন তাদেরকে যদি তার এলাকার লোকে ভোট দিয়ে থাকে, দুটো প্রশ্ন, তিনি পার্টির টিকিটে নির্বাচিত হন
কিছুটা তিনি নিজের জনপ্রিয়তা নির্বাচিত হন। তো তিনি যদি পার্টির টিকিট না পেতেন হয়তো নির্বাচিতই হতেন না, এই জন্য পার্টির দাবি। আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে গোটা পার্টির একজনকে নির্বাচিত করলেই তো হয়, এত পার্লামেন্ট মেম্বারের দরকার কি? তার নিশ্চয়ই একটা ব্যক্তিগত ওই এলাকার মানুষের একটা অন্য কাজ করার ভূমিকা আছে, তিনি সবগুলি করতে পারেন। চেয়ারম্যান যে কাজটা করে ইউনিয়ন পরিষদের, জেলা পরিষদের সদস্য যে কাজ সেটা তিনি করতে পারবেন, উন্নয়নমূলক কাজ করতে পারবেন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে তার গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এটা যদি আপনি ভেঙে দেন, ফ্লাড গেট ও খুলে যাবে, লোকে কেবলই পার্টি বাজায়, ঘন ঘন সরকার পতন হবে। ওই ব্যালেন্সের জন্য এটা ঠেকানোর চেষ্টা করা হয়েছে। এখন এটার সমাধান কি? ধরুন যারা এককেন্দ্রিক পার্টি তারা এটা চায় না, এই জন্যই এই সংস্কার কমিশনের বিষয়ে মন্তব্য করে নাই। কারণ তারা চায় যে তাদের পার্টির সদস্যদের তারা নিয়ন্ত্রণ করতে চায়। আওয়ামী লীগ যেভাবে চাইতো, বিএনপিও সেটাই চাইবে, জাতীয় পার্টিও তাই চাইবে। এটা কিন্তু এখন আপনার দেখা উচিত জনগণের রিপ্রেজেন্টেশন বাড়াতে হলে আমাদের আরও কতগুলো ক্ষেত্র আছে। একটা ক্ষেত্র হলো যে সংসদ সদস্যের কাজ কি? তিনি প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে বর্তমানে নির্বাচিত হন, কিন্তু থিওরিতে কি সংসদ সদস্য মেজরিটি যাকে চায় তিনি প্রধানমন্ত্রী হন, এটা কি থিওরি নয়? কিন্তু তাতে নির্বাচিত হওয়ার জন্য যেহেতু আপনি ব্যক্তি হিসেবে নির্বাচিত হচ্ছেন না, ওই পার্টির নমিনেশন নিচ্ছেন, সুতরাং ওই পার্টির নেতাকে মেনে নিতে আপনি বাধ্য। আপনি ব্রিটেনের মতো দেশে দেখেন, আমরা তো ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতি ফলো করি, অন্য দেশে কিন্তু তা নয়, বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে। তা আমাদের এখানে 70 ধারা পরিবর্তন করতে হলে আনুষঙ্গিক আরও কিছু পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনগুলো একসাথে করলে, যেমন তাকে আবার নির্বাচিত হয়ে আসতে হবে, 6 মাস লাগবে কেন? আমি তো মনে করি কি আমি এখনই পরে করলাম 1 সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, আমি তো জনপ্রিয় হই, আমার জনগণ আমাকে নির্বাচিত করে, তারপরেও মানুষ সাহস করে ভোট দেবে না পার্টির বিরুদ্ধে। কারণ প্রধানমন্ত্রীর হাতে এত বিপুল পরিমাণ ক্ষমতা, আপনি তার কাছ থেকে চ্যুত হয়ে গেলে তো আপনার জীবনই বিপন্ন হয়ে যায়। আপনি অন্যান্য সংস্কার না করে এটা একলা সংস্কার করা হবে না। এখন যদি বলেন যে না, পার্লামেন্ট মেম্বাররা যে কোনো দিকে ভোট দিতে পারবে, তারা পার্টি বদলাতে পারবে, আমরা সেটা বলবো না। পার্টি বদলাতে পারবে না, কিন্তু সে যে কোনো বিষয়ে পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে। অর্থাৎ এর মধ্যে এই সমস্ত সংশোধন চালু করা যায়। আচ্ছা, এইটুকুই বলবো আর কি, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের সরকারটা হলো এককেন্দ্রিক সরকার। প্রথমে আসেন আমাদের সংবিধান যেটা অবসোলিট, তার প্রথম ধারা, এটা তো আপনি বাদ দিতে পারছেন না আলোচনার ক্ষেত্রে, বলে বাংলাদেশ উইল বি এ ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট। ইউনিটারি কথাটার মানে হচ্ছে বাংলাদেশে কোনো প্রদেশ থাকবে না এবং কোনো বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে না, প্রত্যেক একটা দেশ। তো এইটার ক্ষেত্রে আমাদের প্রধান দায়িত্ব, তো কোঅর্ডিনেশনটা হয় কীভাবে? সব ঢাকা থেকে হয়। আবার উইদিন দ্য গভর্নমেন্ট দেখেন, গভর্নমেন্টের 3টা অঙ্গ বলা হয়েছে, মানে সরকারের নয়, রাষ্ট্রের 3টা অঙ্গ বলা হয়েছে। একটা হলো নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, আর একটা লেজিসলেচার, আর একটা জুডিশিয়ারি। আচ্ছা, এখন এক্সিকিউটিভের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, মানে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, কিন্তু প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী সবকে কোঅর্ডিনেট করেন। 2 মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ দেখা দিলে এটা প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে হয়। আমাদের দেখেন, আমাদের NSI এবং DGFI মনে হইতে পারে এগুলি মিলিটারি সংস্থা, এগুলি মিলিটারি নয়, এগুলো প্রধানমন্ত্রীর অধীনে আছে। মিলিটারিতে একটা মিলিটারি ইন্টেলিজেন্স একটা আছে, এটা হলো একজন আছে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ওইটা মিলিটারির ভিতরে ব্যবহার করে। কিন্তু ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, এটা DGFI, এটা কিন্তু প্রধানমন্ত্রীর সচিবালয়ের নেতৃত্বে চলে। আমি স্ট্রাকচারালি বলছি, মানে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা হচ্ছে অনেক বেশি বর্তমানে। কাজে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের তিনি নিয়োগ দিয়ে থাকেন, তিনি তাদের বরখাস্ত করে থাকেন তার ইচ্ছায়। সেই জন্য আপনি যে প্রশ্ন করলেন, এই যে সবগুলো কেন্দ্র প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত যদি বিরোধ দেখা দেয়। কিন্তু প্রধানমন্ত্রী সব জায়গায় বিরোধ করার আগে তাদেরকে ডেকে মুখে বলেন। আর রিপোর্টে কী দিয়েছে আমি পুরোপুরি দেখি নাই, আমি তো রিপোর্টের সার কথাগুলোই শুধু পেয়েছি। তাতে হচ্ছে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রীরা দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী কে বলেন তো মন্ত্রিসভায়? উনি তো মন্ত্রী নন, জনপ্রশাসন নয়, আরেকজন মন্ত্রী আছে স্থানীয় সরকার মন্ত্রী। এটা কেন বলেন তো? প্রত্যেক পার্টির যিনি সাধারণ সম্পাদক তাকে স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়। যেমন আগে আশরাফুল ছিলেন, এটা ওই যে আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন, মানে নিয়ম, এটার নিয়ম হচ্ছে তার মধ্য দিয়ে তারা কিন্তু পার্টি সংগঠিত করে। এখন আসিফ আহমদ সজীব ভূঁইয়াকে দায়িত্ব দিয়েছে, ওই কারণটা ওইটাই, ইফ ইউ ওয়ান্ট টু অর্গানাইজ এ পার্টি ইউ নিড টু হ্যাভ দ্য ফালক্রাম। তো যাই হোক, এইভাবে প্রধানমন্ত্রী এবং তার দ্বিতীয় প্রধানমন্ত্রী, অলিখিত প্রধানমন্ত্রী হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী, তারা এই কোঅর্ডিনেশনটা করেন।
আমাদের এখানে সিস্টেমে অনেক ত্রুটি আছে, আজকে ওই লেভেলে আমি আলোচনা করার আমাদের সময় নাই, আমি ওনার আলোচনাটা নেই। হ্যাঁ, বুঝতে যে আমি বলি, বাংলাদেশে অনেকগুলো কথা আছে, আমাদের পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এটার অনুবাদ করতে পারে না কেন? পাবলিক ইন্টেলেকচুয়াল বলে একটা কথা বাজারে দেখেন না, কুকুরের গলায় ঝোলের মতো দিয়ে দিছে। এই যে আপনার গলায় যে ঝোলটা দিয়েছেন ইউ ল্যাব লেখা আছে, এইটা ইংরেজিতে কেন? ইংরেজি থাকার আমি বিরোধিতা করছি না, বাংলা নাই কেন? বাংলাদেশের রাষ্ট্রভাষা হয় তো বাংলা থাকতে হবে তো। এই যে নাই, এটাকে বলে, এইটাই হচ্ছে ফেস্টিভ্যাল। আপনি ইউনিল্যাটারালি এক হাতে ইংরেজি ইম্পোজ করতেছেন, তাই না? আমি কথাটা বলছি কি, গণপ্রজাতন্ত্রী বাংলাটা ইংরেজি থেকে অনুবাদ করেছি আমরা, এটা আগে বলেছি, অনুবাদ করেছি বলে তাদের ধন্যবাদ দিই আমরা। পিপলস রিপাবলিক কথাটার অর্থ কি, এটাই আমি বলছি। পাবলিকের যে পাবলিক, রিপাবলিকের পাবলিক আর পাবলিক ইন্টেলেকচুয়ালের পাবলিক একই। যদি আমরা আগে একটা ডিপার্টমেন্ট ছিল আমাদের, এটার নাম কি জানেন? পাবলিক ইনস্ট্রাকশন, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন বলে একটা অফিস ছিল। আমরা বলি জনশিক্ষা পরিচালক। ডিডিপিআই মানে কি? ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, আছে না শিক্ষা বিষয়ে? তাহলে পাবলিক ইনস্ট্রাকশনের কথা ব্রিটিশ আমলেই বাংলা চালু হয়েছিল, জনশিক্ষা, তাই না? জন কথাটাকে ইংরেজিতে পাবলিক বলে। রিপাবলিক মানে এর লোকে খেয়াল করে না, রি মানে হচ্ছে ল্যাটিন কথা, রি মানে হচ্ছে মাল, গনিমতের মাল বলি না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা হচ্ছে মাল। আসলে রেস মানে তাই তো, আমি দেখাই আপনাকে, না না এই শব্দটা হচ্ছে এটাই, রেস পুবলিকা। এই রেস মানে হচ্ছে থিংস। যেমন একটা বিখ্যাত ল্যাটিন প্রবাদ আছে, রেস ইপসা লোকিটর, দ্য থিং স্পিক্স ফর ইটসেলফ। লোকিটর মানে লোকেশনস বলে না, কথা বলে, রেস ইপসা লোকিটর মানে দি থিং স্পিক্স ফর ইটসেলফ। এটা রেস মানে হচ্ছে, এটা সংক্ষেপ করেছে রিপাবলিক। রেস পুবলিকা হয়েছে, এসটা বাদ দিয়ে রিপাবলিকা, এটাও বাদ দিয়েছে ইংরেজিতে রিপাবলিক। প্ল্যাটোর যে বিখ্যাত বইয়ের নাম রিপাবলিক, এটা হচ্ছে ইংরেজি অনুবাদ ল্যাটিনের মধ্যস্থতায়, ল্যাটিন বাহিত হয়ে। গ্রিক নামটা কি বইটার নাম? পলিতেইয়া। এটা হচ্ছে প্ল্যাটো রিপাবলিকের গ্রিক নাম, যার মধ্যে পলি মানে পলিটিক্সের যে পলিস সেটাই বলছে অ্যাবাউট দ্য স্টেট। তার নিচে একটা সাবটাইটেল আছে গ্রিকে, এটা হলো কি? দিকায়োসুনে, অন জাস্টিস। আমাদের চট্টগ্রামের বাংলায় আমরা বলি লোকটা দিকনে ছাড়া, মানে লক্ষ্মী ছাড়া, এর মধ্যে কোনো ন্যায় বিচার নাই, এটাকে দিকনে বলে। এটা গ্রিক কথাই বাংলায় চালু আছে। এই যে মাটির পাত্রে যে খান, খোরা বলেন, এটাও গ্রিক শব্দ, কিন্তু গ্রিক শব্দ খোরা এইভাবে লেখে। তো যাই হোক, এইটা গ্রিক রেস পুবলিকা। তো পাবলিকটা যদি আপনি বোঝেন, এটা হলো জন। তো রেস মানে কি? আক্ষরিক অর্থে জনগণের জিনিস, গনিমতের মাল যখন বলে জনগণের মাল, এই মানে মাল, থিংস। তাহলে রেস পুবলিকা, থিংস দ্যাট বিলং টু দ্য পাবলিক, গিভ আনটু সেজার থিংস দ্যাট বিলং টু দ্য সেজার, গিভ আনটু গড থিংস দ্যাট বিলং টু গড। বাইবেলে আছে, যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রোমান সম্রাটকে আমাদেরকে ট্যাক্স দেওয়া উচিত? তো যীশু খ্রিস্ট তো চালাক লোক, যীশুকে সাক্ষর বা নিরক্ষর নয়, বুদ্ধিমান লোক। উনি বলেন এই লোকটা আমাকে ঠেকাইতে চাচ্ছে, যদি বলে কি তুমি ট্যাক্স দিও না তাহলে তো আমাকে তো গ্রেপ্তার করবে। উনি বলেন তুমি যেটা আল্লাহর মাল তা আল্লাহকে দাও, যে সেজারের মাল তা সেজারকে দাও, তার মানে ট্যাক্স দাও। কিন্তু আবার ধর্মও ছাড়লেন না, উনি আল্লাহটাও খাইলেন, রিপাবলিকটাও খাইলেন। এইটা হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে কি? রেস পুবলিকা মানে রেস কেসারিকা। আমরা আরবিতে কায়সার বলি না, আপনাদের একজন কায়সার বলে লোক আছে, কায়সার মানে হচ্ছে রাজা। আরবিতে কায়সার বলে, এরা সেজার বলে, জার্মানিতে কায়সার বলে, রাশিয়াকে বলে জার বলে, একই শব্দ। তো এই রেস পুবলিকার জায়গায় জার বসে গেছে ওখানে। এখন আমরা যখন বাংলাদেশে করলাম পিপলস রিপাবলিক, তখন আপনার মনে প্রশ্ন জাগলো, পিপলস রিপাবলিক আপনার রিডান্ডেন্ট। বাংলা ভাষা সব জায়গায় রিডান্ডেন্সি আছে, সব প্রধান দোকানগুলিতে খোঁজ করুন। বাংলায় সবসময় বলে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রিপিট হইতে পারে। পিপলস রিপাবলিক আবার বলছে জনগণের জিনিস যা জনগণের। তো অসুবিধা কি? জনগণের মাল। ইটস এ রিপিটিশন। পিপলসে যা বোঝায় পাবলিকে তাই বোঝায়, কিন্তু ইন টু ক্যাপাসিটিস। পাবলিক ইজ এ থিং হুইচ ইজ অপোজ টু দ্য কিং, অর্থাৎ যে কিছু রাজার নয় তা হচ্ছে জনগণের। আবার এখানে পিপলস বলছে কি জন্য? এই কথাকে বোঝাচ্ছে এইটাকে যেন কখনোই ভ্রম না করেন রাজার জন্য। আমরা এটা বলে কি? রিঅ্যাসিউরেন্স, রিআইটারেশন, রিসাসিটেট, সব কথাই বলেন। এই জন্য বলছে একই কথা দুবার বলছে কেন? এখন বাংলাকে অনুবাদ করবেন।
আক্ষরিক অনুবাদ থেকে জনগণের প্রজাতন্ত্র। প্রজা বলতে ওখানে বোঝাচ্ছে পাবলিক, এবং সবচেয়ে ভালো হতো যদি জনতন্ত্র বলতেন, কিন্তু জনের অর্থটা গ্রহণ করেছে প্রজা। আমি বলছি ফ্যাসিজমের একটা লক্ষণ হচ্ছে কোনো শব্দের একটাই অর্থ হবে। এই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরও ফ্যাসিস্ট ছিলেন। এই যে কি বানানোর বলছেন একটাই অর্থ হবে না, আমি যোগ করে বলছি না, সত্যিকার বলছি, এক নেতা এক দেশ, এটা ফ্যাসিস্টদের স্লোগান, ইটালিতে বাড়িয়েছে। ইল দুচে দি ফুরার, বাংলাদেশের নেতাজি। আচ্ছা, ফ্যাসিজমকে ফ্যাসিজম বলে অসুবিধাটা কি? এটা তো নামটা ইটালিয়ান নাম, জার্মানিতে এর নাম হয়েছে নাৎসিজম, বাংলাদেশের নাম হয়েছে মুজিববাদ। আপনারা এগুলো দিয়েছেন, মুজিববাদ নামে একটা বই আছে, খন্দকার মোহাম্মদ ইলিয়াসের, লুকাচ্ছেন কেন? ভাসানী যখন ইউরোপে যিনি লিখেছেন তিনি মুজিববাদ নামে একটা 1000 পৃষ্ঠার বই লিখেছেন। ডক্টর মজাহারুল ইসলাম, তার ছেলের নাম চয়ন ইসলাম, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সিরাজগঞ্জের এমপি, ওনার বিরাট একটা বই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব নামে, সেই বই এখন লুকায় ফেলাইছে, 2000 পৃষ্ঠার বই। আর মুজিববাদ নামে বইটা আমি নিজেই পড়েছি। এখন বলছেন মুজিববাদ একটা অলিক কথা, অলিক কথা না, এটা হচ্ছে ফ্যাসিজম, এক নেতা এক দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যাসিজমটা কি? একটা শব্দের একটাই অর্থ থাকবে। একটা কবির পক্ষে এটা অত্যন্ত বেমানান। I wonder, I shudder how Rabindranath is such a great poet. He did not know the elementary facts about language. নাহলে যে কি এর বানানকে কি করলো কি জন্য? বাংলা একটাই কি শব্দ আছে, এটা বিশেষ্য হলেও কি, বিশেষণ হলেও কি, সর্বনাম হলেও কি, অব্যয় হলেও কি। উনি রবীন্দ্রনাথ বলেন অর্থ বোঝার জন্য আমাকে এরকম করে লিখতে হবে, কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো। উনি ওই কি লাগাই দিচ্ছেন। আপনার মুরগিকে আপনি পাছা দিয়ে কাটেন, আমি কিছু বলার নাই, কিন্তু আমার মুরগি আপনার কাটতে দেবো না, বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে কি, এটা রিপাবলিকা মানে হচ্ছে এই জন্য একটা শব্দের ডবল মিনিং হয়। প্রজা শব্দের অর্থ জমিতে হলে আপনি যে খাজনা দেয়, কিন্তু রাষ্ট্রে হলে নাগরিক। অর্থাৎ প্রজা শব্দের অর্থ যে নাগরিক হতে পারে, এটা আনু মোহাম্মদ, নুরুল কবির অথবা আনিসুজ্জামান জানেন না। তা আনিসুজ্জামান তো ভাষার চেয়ে বড় নন, নুরুল কবির তো ভাষার চেয়ে বড় নন। প্রজা শব্দের অর্থ হচ্ছে এখানে জন। এই জন্য আমরা যখন বলবো, ধরেন আমাদের পাবলিক ইউনিভার্সিটির নাম হবে কি? জনশিক্ষা বিশ্ববিদ্যালয়। আপনি বলে আপনি শিক্ষা কথাটা আমদানি করতেছেন কেন? জনবিশ্ববিদ্যালয়ে মুখ ভরে না, ভাষার নিজের নিয়মেও শব্দ আমদানি করে, রপ্তানি করে। আমরা না গায়ে গতরে, গায়ে গতরে বলি কেন বাংলায়? বলে ছেলেটা গায়ে গতরে বেশ মোটা সোটা, গা মানিও গতর, গতর মানিও গা, কিন্তু দুইটা বলা হয়, গায়ে গতর বলেন কেন? এই জন্যই বলা হয় গণপ্রজাতন্ত্রী বলা যায়। প্রজাতন্ত্রে এটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক, জনগণের প্রজাতন্ত্র। এটাকে আনিসুজ্জামানরা রিপ্লেস করে বলেছে কি, এটাকে বিশেষণ বানিয়েছেন। এটা হুবহু অনুবাদ নয়, কিন্তু অনুবাদ হুবহু হয় না, এক ভাষা থেকে আরেক ভাষা কিন্তু অনুবাদ না হয়ে তর্জমা হয় না, কি হয়? তফসির, ব্যাখ্যা হয়। তাহলে কি গণপ্রজাতন্ত্রী না হয় তাদের কথা ছিল জনগণের প্রজাতন্ত্র, বাংলাদেশ জনগণের প্রজাতন্ত্র, এইটা হচ্ছে। কিন্তু বাংলা ভাষার প্রতিভার সাথে যায় না। ওনারা একটা আপোষ করেছেন, এবং ওনারা আপোষের মধ্যে আর একটা সংস্কৃত মন্যতা করেছেন। এটা হচ্ছে গরিব লোকের সংস্কৃত, পুয়ার ম্যান সংস্কৃত হচ্ছে গণপ্রজাতন্ত্র। কেন? গণ একটা আলাদা শব্দ ইংরেজি দেখেন, পিপলস রিপাবলিক। বাংলা তারা দুটাকে এক করেছে। আপনি মনে করেন অর্থ কোথায় থাকে? ফাঁকের মধ্যেই থাকে। সেদিন আমি রসিকতা করে বলেছি, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স হচ্ছে না, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। ভাগ করেন, ইন্ডিপেন্ডেন্স, তাই না? ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, রাইট। এখানে ভাগ করেন, বাংলাদেশ ইজ ইন ডিপেন্ডেন্স অন দি ইউএসএ। আপনি ফাঁক করে দিলে অর্থটা অন্যরকম হয়ে যায়। কাজে আমি জিজ্ঞাসা করি শব্দের অর্থ কোথায় থাকে? অক্ষরের মধ্যে, ইকুয়ালি থাকে ফাঁকের মধ্যেও। ফাঁকগুলি গুরুত্বপূর্ণ বেশি। আপনি কোথায় থামেন, ঢোক গেলেন, তার কোনো অর্থ পরিবর্তন হয়। তো আনিসুজ্জামানরা যে অন্যায়টা করেছেন, অন্যায় মানে এটা তাদের পক্ষে ন্যায়, নাহলে কি 2 বার ভারতের পদ্মশ্রী পুরস্কার পায়? গণপ্রজাতন্ত্রী দুটোকে আলাদা শব্দ করে লেগে। বাংলা ভাষার প্রবণতা এবং ইংরেজির প্রবণতা একই দিকে, জার্মানের প্রবণতা, সংস্কৃতের প্রবণতা একই দিকে। তো ওনারা জোর করে গঙ্গার স্রোতকে আবার হিমালয়ের দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে, যে বাংলাকে আবার সংস্কৃতির দিকে নিয়ে যাবে। এরাই বলে কি, এরাই উদ্যোগ বলে। বাংলা উচ্চারণ উদ্যোগ। কেন? কোনো অক্ষরের সাথে যখন আপনার এই জফলাটা বসবে, তখন অর্থাৎ যুক্ত অক্ষর হলো, দ জয় হলো, বাংলা নিয়ম হচ্ছে এইটাই, এটা যুক্ত অক্ষর, তখন উচ্চারণ হবে দ জ। যেমন পদ্মা হবে না বাংলায়, পদ্মা হবে। তার মানে দয়ের সাথে ম হলে দয় ম একটা যোগ্য লেখা তৈরি হয়।
তাহলে যেমন আমরা আত্মীয় বলি না, আত্মীয় বলি, এটা আমাদের বাংলা জিহ্বার দোষ। আমরা পদ্মা বলি, পদ্মা বলি না, আমরা গদীয় বলি না, গদ্য বলি। একইভাবে আমরা এটাকে বলবো জয়কে উদ্যোগ, কিন্তু এরা অর্ধ বাংলা অর্ধ সংস্কৃত বলে উদ্যোগ বলেন। আমি অতটুকু থামছেন না, উদ্যোগ বলেন, আরও ভালো লাগবে। তারা পরীক্ষা বলবে না, পরীক্ষা বলবে। এমন লোক আমি দেখেছি এদের মধ্যে। এরা বাংলার মহাদিগ্গজ পণ্ডিত। ওয়াহিদুল হক সাহেব ছিলেন বিখ্যাত পণ্ডিত, সঙ্গীত গুরু। উনি এই সময় উদ্যান বলবেন, উদ্যান বলবেন না। আমি ওনার কাছে গাছ শিখতে গেছিলাম সরোয়ার্দী উদ্যানে। দেখ আমাকে এটাই গাছ বলে, এইসব অদ্ভুত ধরনের কথা। এইগুলো হচ্ছে এক ধরনের প্যাথোলজি, অনেকটা হার্পিক মজুমদারের মতো। হার্পিকটা একটা রীতিমতো অশুদ্ধ প্যাথোলজি, তাই না? ধন্যবাদ, আজকের মধ্যে এখানেই বিদায়।